আওয়ার রেকর্ড। ওকে, তো আজকে আমরা সমবেত হয়েছি এখানে অনেকদিন পর আপনাদের সাথে কথা বলতেছি একটা উদ্দেশ্যেই, সেটা হচ্ছে যে আমাদের 18তম যে আইসিটি প্রভাষক যে ভাইবা, সেই ভাইবাটা কিভাবে ভালো করা যায়। ঠিক আছে, তো প্রথমে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ভাইবা আসলে কিন্তু নর্মালি ফেল করায় না। অনেকবার আপনাদেরকে বলছি, পেজে লিখছি, গ্রুপে লিখছি যে ভাইবাতে সাধারণত ফেল করায় না, বেশ কিছু কারণ ছাড়া। ঠিক আছে, তো সেই জন্য আপনারা এত বেশি প্যানিক বা চিন্তিত হওয়ার কিছু নাই। কিছু বিষয়ে আপনি পড়াশোনা করে যাবেন, আর কিছু ডকুমেন্ট যে জিনিসগুলো নিতে বলে সেগুলো নিয়ে যাবেন। হ্যাঁ, তো আসেন যে আমরা আসলে কি কি বিষয় নিয়ে যেতে হবে সেটা তো আমরা একটু একটু দেখতে চাই, যে আসলে আপনাদেরকে দেখাইতে চাই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আপনারা কি কি জিনিস নিবেন। হ্যাঁ, আমরা একটু লিখিয়ে দেখাই তাহলে ভালো হবে মনে হয়। আর এখানে তো আছেন অনেকেই মনে হয় যারা অলরেডি স্কুল পর্যায়ে ভাইবা দিছেন না? এরকম কে কে আছেন একটু বলেন তো, তার জি মুখ স্যার। থেকে। আচ্ছা, আছেন। আসসালামু আলাইকুম স্যার। স্কুল পর্যায়ে ভাইবা দিয়েছি স্যার। অনেকেই এখানে দিছেন, তারাও বলবেন, সমস্যা নাই। তাদের জি মানে স্যার। হইছে, আপনার ভিতরে কি হয়েছে সেটা আপনারা একটু শেয়ার করবেন। ভিতরে হয়েছে বলতে প্রশ্ন জিজ্ঞাসা না, মানে যে ধাপগুলা কি কি, মানে কি কি জিনিসগুলা হচ্ছে ওখানে আপনাকে করা লাগছে সেটা। ঠিক আছে, তো আমি একটা ডকুমেন্টস মূলত বের করছি যেটা আপনাদেরকে দেখাইতে চাই, সেজন্য মূলত এটা আপনাদেরকে করা। দেখেন স্ক্রিনে আপনারা একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। তো মূলত এইখানে আমরা এখানে ভাইবার আসলে কি কি বিষয়গুলো জানবো সেগুলো একটু এখান থেকে দেখি। এটা অলরেডি আপনাদের যে গ্রুপ, বা এই গ্রুপে আমরা হচ্ছে পিডিএফ আকারে দিয়ে দিছি। এই পিডিএফটা আছে, হয়তো কিছু পরিবর্তন এখানে পরে লেখা হয়েছে। তো এটা আমাদের হচ্ছে বইয়ের একটা পাতা আর কি। ঠিক আছে, প্রথমে একটা পাতা ইবুকের। তো এইটাই হচ্ছে, আমরা জানি যে ভাইবার মার্ক বন্টন আছে 20 মার্ক। এখানে আমাদের একাডেমিক যে সনদ সেটাই থাকে হচ্ছে 12, আর ভাইবার যে প্রশ্ন উত্তর অ্যাপিয়ারেন্স সবকিছু মিলে হচ্ছে 8 মার্ক। অর্থাৎ এখানে পাস মার্ক যদি আমরা বলি তাহলে বরাবরের মতোই 40%, মানে আগেও যেরকম 40%ই ছিল এখানেও কিন্তু সেই 40%ই। ঠিক আছে, এখানে 40% পাস। এখন আসেন যে একাডেমিক সনদের পাশের বিষয়ে। যে একাডেমিক সনদে আপনার হচ্ছে যদি তিনটার কথা কাউন্ট করি, অর্থাৎ এসএসসি, এইচএসসি এবং বিএসসি, নর্মালি এই তিনটাই কিন্তু কাউন্ট করা হয়। যদি কারো মাস্টার্স থাকে তাহলে কিন্তু সেই মাস্টার্সে আলাদা কোনো ভ্যালু অ্যাড করে না। নিবন্ধনের ক্ষেত্রে মাস্টার্স কিন্তু আসলে ম্যান্ডেটরি সাবজেক্ট না। ঠিক আছে, ম্যান্ডেটরি মানে বিষয় না। আপনি মাস্টার্স করা থাকতেও পারে, না থাকতেও পারে। এজন্য মাস্টার যারা হচ্ছে দেখান নাই তারা সার্টিফিকেট নিয়ে যাবেন কিনা নিয়ে কনফিউশন, বা দেখাইছেন তারা সার্টিফিকেট নিয়ে যাবেন কিনা কনফিউশন, মাস্টার্সের সার্টিফিকেট অ্যাকচুয়ালি দেখতে চায় নাই। আপনারা এখানে কারো যদি অভিজ্ঞতা থাকে আপনারা একটু আমার সাথে যোগ করেন যে আপনার মাস্টার্স করা ছিল, আপনি সার্টিফিকেট নিয়ে গেছিলেন কিন্তু স্কুল পর্যায়ে দেখে নাই, এরকম কোনো কারোর সাথে কি ঘটছে বা হয়েছে কিনা হ্যাঁ এক্সপিরিয়েন্স স্যার, থাকে? সার্টিফিকেট জি বা স্যার। মার্কশিট মাস্টার্সের দেখে না। স্যার মাস্টার্সের মাস্টার পেপার স্যার রেখে আসতে বলে কিছুই স্যার। দেখতে চায়। বাইরে হ্যাঁ, বলে যে এটা রেখে আসতে। হ্যাঁ রেখে আসতে বলে, মাস্টার্স এর পেপার লাগে না। কারণ আমি এই যে এখানে এই যে আপনাদেরকে দেখাইছি, এখানে দেখেন এসএসসি তে 4, এইচএসসি তে 4, বিএসসি তে 4, এইভাবে হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনটা মূলত আমাদের কলেজ পর্যায়ের ক্ষেত্রে হয়। স্কুল পর্যায়ের ক্ষেত্রে আবার যাদের ডিপ্লোমা আছে বা আছে তাদের ঘটনা ভিন্ন। যেহেতু আমরা এখানে শুধুমাত্র লেকচারের জন্য কথাবার্তা বলতেছি, তার মানে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা এইভাবেই হবে, 4-4-4। তো আমরা এখানে আসলে 80%, মানে 40% মার্ক কাভার করা, এটা আসলে সবারই মোটামুটি আছে আমরা জানি। কারণ এত বাংলাদেশে এখন রেজাল্ট সবারই ভালো হয়, মানে 2 পয়েন্টের নিচে হয় মানুষের খুবই কম। ঠিক আছে, আর আপনারা যারা এখানে পাশ করে আসছেন তার মানে আপনারা যোগ্যতা সম্পন্ন মানুষ, আপনারা ডেফিনেটলি আপনাদের রেজাল্ট হচ্ছে ভালো, সবারই ধরে নিচ্ছি। ঠিক আছে, তো এই পাশ নিয়ে চিন্তা করতে হবে না, বিশেষ করে একাডেমিক সনদের ক্ষেত্রে। এখন আসেন যে ভাইভায় যে 8 মার্ক, এখানে কিন্তু বিষয় হচ্ছে যে উভয় পাশেই আপনার 40% মার্ক পেতে হবে। অর্থাৎ যে 12 মার্কের মধ্যেও 40%,
8 মার্কের মধ্যে 40%, এইভাবে মূলত হিসাব করা হয় আর কি পাস মার্ক। এখন এই আপনার হচ্ছে যে 8-এর মধ্যে আপনাকে যদি 40% মার্ক দেয়, তার মানে কত ধরলাম, 3, 3.5 বা 4ই ধরলাম যে 50% মার্ক এ পাস, মানে 4 মিনিমাম পেতে হবে, ঠিক আছে। এখন এই এই যে 8 মার্ক, এই 8 মার্ক কিন্তু আসলে আমরা জানি না যে এইখানে আপনার ড্রেস আপ, গেট আপ, আপনার কথাবার্তার স্টাইল, এগুলোর জন্য আলাদা আলাদা কোনো মার্কিং করা আছে কিনা। যেমন অন্যান্য অনেক ভাইভাতে কিন্তু এগুলোর জন্য আলাদা মার্কিং থাকে, পোশাক পরিচ্ছদ, উপস্থাপনা, এগুলা। তো ওভারঅল এখানে আপনি যে প্রশ্ন আপনাকে করা হবে, তারপরে আপনার যে অ্যাপিয়ারেন্স, আপনার কথাবার্তা, সবকিছু মিলিয়ে কিন্তু স্যাররা যদি মনে করে যে হ্যাঁ আপনি ওকে, তাহলে পাশ করবেন আর কি, ঠিক আছে। যদিও অধিকাংশকেই মনে করে যে পাশ করবে, কোন কোন ক্ষেত্রে মানে বাদ দিতে পারে সেটা আমরা যোগ করব, সে ইয়াতে বলতেছি একটু পরে, হ্যাঁ। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে 12 প্লাস হচ্ছে এখানে 8, আর টোটাল হচ্ছে 40% আলাদা আলাদা মার্ক পেতে হবে, আর মার্ক ডিস্ট্রিবিউশনটা এইভাবে হবে, ঠিক আছে। এখন আসেন যে কাগজপত্র কি কি লাগে। আচ্ছা, এখানে যে একেবারে রিসেন্ট যে ভাইবা দিচ্ছেন, আমার এখানে কিছু লেখা আছে, মানে যে যারা প্রদর্শক বা স্কুলে ভাইবা দিচ্ছেন, তারা একটু বলেন যে কি কি কাগজপত্র আপনার জমা নিছে আর কি কি লাগছে, কেউ একজন একটু বলেন যে ভাইবা দিচ্ছেন, 18তম যে ভাইবা দিচ্ছেন। এই যে শিলা আপু, আপনি বলেন, আপনি তো একটু আগে বলছিলেন যে ভাইবা দিচ্ছেন। জি স্যার, প্রশ্ন। মানে আপনাকে প্রশ্ন না, মানে ওখানে কি কি কাগজপত্র জমা নিছিল, কোনো কাগজপত্র? হ্যাঁ, ওখানে স্যার হচ্ছে অনার্সের যে সার্টিফিকেট, তারপরে হচ্ছে এইচএসসি, এসএসসি, এই তিনটার হুম মূল সার্টিফিকেট দেখছে, আর হচ্ছে মার্কশিট দেখছে একবার, মানে বাইরে দেখছে। বাইরে আমাদের হুম মনে করেন যে ওয়েটিং রুমে হচ্ছে আধা ঘন্টা আগে সবাইকে বসানো হয় সিরিয়ালি, রোল হুম অনুযায়ী। তারপরে হচ্ছে এক এক করে সবার সার্টিফিকেট চেক করে এবং একটা করে সিগনেচার নিয়ে রাখে, যেটা মাস্ট দিতেই হবে। হুম সিগনেচার রাখে, তারপর ওরা ওখানে চেক করে সার্টিফিকেট। তারপর ওকে থাকলে মানে ওকে, অনেকের আবার একটু ঝামেলা হচ্ছিল যে সামান্য ওই স্যার যে যাদের বাবা মার নামে একটু 19-20 থাকে না স্যার, ভোটার আইডি কার্ডে, অনেকের হুম এরকম প্রবলেম হতেছিল, কিন্তু বলছে পরবর্তীতে এটা ঠিক করে নেওয়া যাবে, ওদের আবার ওটার জন্য আটকায় নাই বা ভাই বা হুম। বাদ দেওয়া নাই বা কোনো ঝামেলা করে নাই। না, আমি ওনাদেরকে যেটা বলছে জানতে চাচ্ছিলাম যে ফটোকপি কি জমা দেওয়া লাগছে কি লাগে নাই, সেটা। না, কোনো কিছু জমা দেওয়া লাগে নাই, আচ্ছা, শুধু লাগে নাই। মেইন কথা জমা। হচ্ছে কি যে ফটোকপি অ্যাকসেপ্ট নিতে বলে, ওই যে উল্লেখ করে দেয় আগের ভাইবার যে প্রবেশপত্র থাকতো, এবার তো ভাইবার জন্য আলাদা কোনো প্রবেশপত্র দিচ্ছে না। তো সেই প্রবেশপত্রে আগে উল্লেখ করে দিত। 18তমতে হচ্ছে প্রবেশপত্র দেয় না, এবং এই বিষয়টা হচ্ছে উল্লেখ করে নাই, যেহেতু উল্লেখ নাই, তার মানে হচ্ছে যে ফটোকপি অ্যাকসেপ্ট আপনি চাইলে নিয়ে যেতে পারেন। এই নর্মালি আমাদের সাথে সবসময় আসলে অ্যাকসেপ্ট ফটোকপি থাকা উচিত যে কোনো এক সার্টিফিকেটের, ঠিক আছে। ইয়ার মধ্যে আপনার যেহেতু একটা ফাইল নিয়ে যাবেন, সেটার মধ্যে কিন্তু ওখানে জমা নেয় নাই, কিন্তু ইয়াতে অ্যাডমিটে গতবার এটা লেখা ছিল। তো শুধুমাত্র দেখে সেটা ব্যাক দিয়ে দেয়, হ্যাঁ। তো আপনার মূলত মূল সনদগুলা, সকল মার্কশিট, মূল সনদ বলতে এসএসসি, এইচএসসি এবং বিএসসির মূল সনদ, আর সকল মার্কশিট এবং এনআইডি কার্ড, এই যে আপনার 2 নম্বর পয়েন্ট যেটা দেখতে পাচ্ছেন, এই 2 নম্বর পয়েন্টের এই বিষয়গুলো মূলত হচ্ছে আমাদের হচ্ছে দেখতে চায়, তাই না? আর মার্কশিটও দেখে না, নর্মালি শুধু সার্টিফিকেটটাই ভাইবা বোর্ডে দেখে, আর বাইর থেকে সার্টিফিকেট আর এনআইডির এটা শুধু একটু চেক দিয়ে নেয়। আচ্ছা, সার্টিফিকেট হচ্ছে সাথে বলে যে সার্টিফিকেট এবং হচ্ছে মার্কশিট বের করে, ঠিক আছে। তো অনেক অনেকের আছে কি যে অনেকের এই সার্টিফিকেটে আপনার হচ্ছে জিপিএ, সিজিপিএ লেখা থাকে না অনেক ইউনিভার্সিটির, বুঝতে পারছেন? তো তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার মার্কশিট লাগবে, সেজন্য মার্কশিটটা নিয়ে যাবেন সবাই, বুঝতে পারছেন? মার্কশিটটা সাথে নিয়ে যাবেন। ইউনিভার্সিটির ক্ষেত্রে এসএসসি এসএসসি তো আমাদের সার্টিফিকেটে থাকে। এরকম আমি কিছু পাইছি, অনেক ইউনিভার্সিটির লেখা নাই, সার্টিফিকেটে কোনো তার মার্ক নাই, সিজিপি উল্লেখ করা নাই, হ্যাঁ। বিশেষ করে কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি এরকম আছে। তো যাই হোক, সেজন্য মার্কশিট লাগবে, মার্কশিটটা সাথে রাখেন। তো তাদেরটা যদি অন্যটা নাও দেখতে চায়, তাদেরটা তো দেখতে চাইবেই। আর
আপনারা নর্মালি এসএমএস এ তো পাবেনই আর কি, এসএমএস এর নোটিফিকেশন পাবেন। তাছাড়া হচ্ছে আপনাদের যে রোল নাম্বার, যদি এসএমএস এর নোটিফিকেশন নাও পান, রোল নাম্বার যে মানে ডেটের যে শিডিউল আছে, সেই শিডিউল অনুযায়ী কোন দিন পড়ছে সেটা লিস্ট থেকে বের করে নেবেন। আমাদের ওই যে গ্রুপে একজন শেয়ার করছে দেখলাম, এবং ওয়েবসাইটেও আছে বা আমার কাছেও আছে, এটা আসলে পাবেন অ্যাভেলেবেল। এটা পেলে ওই অনুযায়ী আপনি খুঁজে বের করবেন আপনার রোল নাম্বার কোথায়, মানে কত তারিখে পড়ছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। অনেকে এটাও খুঁজে পাচ্ছেন না, মেসেজ দিয়েছেন দেখছি। তো এই হচ্ছে মূলত আমাদের, একটু মিউট করেন একজন, ইয়ে করেন। 96 আমাদের 100 ফুল আপ হয়ে গেছে, তো সেজন্য মনে হয় জয়েন নিচ্ছেন না অনেকের কাছে। আচ্ছা, যাই হোক, তো এইটা হচ্ছে মূলত মোটামুটি আমাদের যে যে কাগজপত্র বা যে বিষয়গুলো লাগবে সেটা। তো এখানে আমি একটু জিনিসটা বলে রাখি যে এখানে আসলে কি হয়, যে এনটিআরসি এর যে বিল্ডিং, এই বিল্ডিং এর 4 নং এবং 6 নং ফ্লোরে মূলত ভাইবা হয়, তাই না? এবং গ্রুপে অনুযায়ী প্রবেশ করা, অর্থাৎ গ্রুপ কি, গ্রুপ এ বি, এরকম যে আপনারা বিভিন্ন গ্রুপে পড়ছেন না, ওখানে লেখা থাকে দেখেন, সেই গ্রুপ অনুযায়ী মূলত প্রবেশ করা হয়। একটা ওয়েটিং রুমে প্রথমে বসাবে আপনাদেরকে, সেই ওয়েটিং রুমে বসানোর পরে আপনাদেরকে সিগনেচার নেবে, ঠিক আছে? সিগনেচার নিয়ে আলাদা রুমে নিয়ে যায়, যেখানে অরিজিনাল যে সার্টিফিকেট এবং এইগুলা হচ্ছে অ্যাডমিট কার্ড, রিটার্ন অ্যাডমিট কার্ড যেহেতু নিয়ে যেতে বলছে, এবং এনআইডি কার্ড, এগুলা হচ্ছে চেক করে, চেকিং এর যে রুমটা আছে, এবং ওইখানেই কিন্তু মার্কিংটা মূলত আপনার করে দেয়, ঠিক আছে? ওই ইয়ার মার্কিং আর কি, যে সার্টিফিকেটের যে পার্টটা, ওইটা ওখানেই তারা ইয়া করে দেয়। এরপর ওয়েটিং রুমে আবার বসতে বলে এবং সিরিয়ালি ভাইবার জন্য কল করে, এবং ভাইবার যে রুম, সেই রুমের সামনে একটা চেয়ার থাকে, ঠিক আছে? 2টা বা 3টা চেয়ার থাকে, আমার যতদূর মনে পড়ে যে 2টা বা 3টা এরকম চেয়ার বসায় রাখে, মানে লাস্ট সিরিয়ালে যারা আছে তাদেরকে একরকম ভাবে সিকুয়েন্সিয়ালি বসায় রাখে, ওয়ান বাই ওয়ান রুমে ঢুকে তারপর বের করে দেয়, ঠিক আছে? আর বই খাতা ব্যাগ মোবাইল ইত্যাদি নিয়ে যেতে পারবেন কি, এটা নিয়ে অনেকের কনসার্ন থাকে, বিশেষ করে আপুদের তো মাস্ট বি একটা ব্যাগ থাকে, বা আমরা যারা দূর থেকে যাই মোবাইল থাকে। তো সেক্ষেত্রে মোবাইলটা আপনি হচ্ছে একটা ব্যাগ নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? সেই ব্যাগটা আপনি যে ওয়েটিং রুমে সেখানেও রাখতে পারবেন, অথবা আপনি হচ্ছে আপনার মানে আপনাকে যে পাশ সামনে যে বসাবে, অর্থাৎ ইন্টারভিউ রুমের সামনে যে কয়টা চেয়ার থাকে, আমি ব্যাগ নিয়ে গেছিলাম, আমার মনে পড়ে যে সেই ব্যাগের মধ্যে আমার মোবাইল এগুলো সব ছিল, এবং সেই যে চেয়ারের পাশে আমি রেখে দিয়েছিলাম, যেহেতু ওখানে আসলে কেউ নিয়ে যাওয়ার মতো সুযোগ নেই, ওখানে একজন দাঁড়ানো থাকে, ঠিক আছে? এনটিএসসি এর একজন অফিসের একজন কর্মকর্তা দাঁড়াই থাকে, তো সেক্ষেত্রে ওখান থেকে নিয়ে যাওয়ার সুযোগ নেই। আপনি জাস্ট বাহিরে রেখে ভিতরে ঢুকে শেষ করে আবার বই ব্যাগটা নিয়ে চলে আসবেন পারবেন। আর যখন ওয়েটিং রুমে বসবেন, তখন ওয়েটিং রুমে তো আপনার সাথেই ব্যাগটা রাখতেই পারেন। তো সুতরাং বই খাতা মোবাইল ইত্যাদি আপনি নিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন আসি একটু ড্রেস কোডের ব্যাপারে কথা বলতে, ঠিক আছে? যারা ভাইবা অলরেডি দিছেন তারা অলরেডি জানেন, আর যারা দেন নাই তাদের উদ্দেশ্যে, যে ভাইবা নর্মালি আপনার ফর্মাল শার্ট প্যান্ট ছেলেদের ক্ষেত্রে পরা উচিত, সাদা শার্ট কালো প্যান্ট পরলে ভালো হয়, তাই পরতে পারেন, না পরলে সমস্যা নাই, ঠিক আছে? আর আপুদের ক্ষেত্রে নর্মাল 3 পিস শাড়ি এটা পরা যায়, যারা হিজাব মেনটেন করেন হিজাব পরতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে? তবে মুখ খোলা রাখলে ভালো, কারণ ভাইবা তো আপনি আপনি যে ক্যান্ডিডেট সেটা আসলে তারা একটু ক্রস চেক করার জন্য হয়তোবা ইয়া করতে পারে। হ্যাঁ, তো সেজন্য মুখ খোলা রাখলে ভালো হয়, ঠিক আছে? তো ফর্মাল শার্ট প্যান্ট এগুলা পরা, অতিরঞ্জিত কালারফুল কোনো ড্রেস আপ না করাই ভালো। ছেলেরা নর্মালি এগুলা করার সুযোগই থাকে না, কারণ সাদা শার্ট আর কালো প্যান্ট বা এক কালারের শার্ট প্যান্ট পরলে তো সেক্ষেত্রে আর কালারফুল অতিরিক্ত হয় না, বিশেষ করে মার্জিত কালার যেগুলো। আর আপুরা 3 পিস পরলে নর্মাল মার্জিত কালার পরলেই হয়, যেগুলো চোখে না লাগে। এগুলো আসলে আপুরা আরো ভালো জানেন আমাদের চেয়ে, যেগুলো মার্জিত কালার কোনগুলা বা যেগুলো মানুষের চোখে লাগে না সেগুলা। আর অতিরিক্ত সাজসজ্জা না করাটাই ভালো, ঠিক আছে? এগুলো আসলে ছাত্রদের কাছে একটু ইয়া মনে হয়, কারণ ওখানে অনেকক্ষণ বসে থাকতে হয়, গরম, এটা একটু অড সিচুয়েশন ফেলতে পারে আপনাকে, ঠিক আছে? তো যাই হোক, এইটা মূলত মোটা মোটা গেল যে আমাদের ভাইবার মার্ক ডিস্ট্রিবিউশন, তারপরে ভাইবাতে আমাদের কোন কোন জিনিসপত্র আমাদের নিয়ে যেতে হবে, এরপরে আমাদের ভাইবা কোন ফ্লোরে হবে, কিভাবে আমাদের বসাবে, ভাইবাতে আমরা কি কি বিষয় নিয়ে যেতে পারবো, এইগুলা হচ্ছে মূলত আমরা দেখলাম। এখন আসেন যে পড়াশোনা কি করব, ঠিক আছে? ভাইবার আসলে নির্দিষ্ট কিছু কোনো সিলেবাস নাই, এটা আমরা জানি, যে ভাইভাতে আপনাকে যে কোনো বিষয় থেকেই প্রশ্ন করতে পারে। তবে বিগত
15, 16, 17তমর অসংখ্য ভাইবার এক্সপিরিয়েন্স আমি দেখছি। আপনাদেরকে আমরা অনেকগুলো ভাইবা এক্সপিরিয়েন্স দিছি। 17তমর যারা একেবারে প্রথম দিকের ক্যান্ডিডেট ছিল তাদের ভাইবা অভিজ্ঞতাগুলো আপনাদের গ্রুপে শেয়ার করা আছে বা আমাদের পেজেও দিছিলাম। হ্যাঁ, এইগুলো আপনারা দেখছেন। বিশেষ করে প্রভাষকের কথা বলতেছি, সহকারী শিক্ষকের তো প্রায় 2-250 ভাইবা অভিজ্ঞতা আপনারা আমাদের পেজেই দিলাম, যারা স্কুল পর্যায়ে আমাদের রিটেন ব্যাচে ছিল তাদেরগুলা দিছি আর কি। আর কলেজে আমাদের 17তম ব্যাচে যারা ছিল তাদেরগুলা দিছি। তাদের ভাইবা অভিজ্ঞতাগুলো একটু অ্যানালাইসিস করে দেখলে বুঝবেন যে আসলে কিছু টপিকস থেকে মানে কিছু সাবজেক্ট থেকে নর্মালি প্রশ্ন বেশি করে। সেইগুলা কি কি সেগুলো লিস্ট আমি আপনাকে পরের পেজে দেখাচ্ছি, ঠিক আছে? সেই টপিক গুলো আমাদের একটু পড়তে হবে। সাথে করে আমাদের যে এইচএসসির যে আইসিটি বইটা আছে, সেই আইসিটি বইয়ে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি কিন্তু প্রশ্ন করে, ঠিক আছে? এগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করে, আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন এইটাই। এবং আপনার স্কুলের যে সিলেবাস, অর্থাৎ আমি যে এইচএসসির আইসিটির 3য় অধ্যায়ের কথা যদি বলি, নাম্বার সিস্টেম, এটা কিন্তু কলেজ পর্যায়ে আমাদের রিটেন সিলেবাসে নাই। তো সুতরাং আপনার ওইটা কিন্তু স্কুল পর্যায়ে সিলেবাসে আছে, কিন্তু ওইটা আপনার কিন্তু পড়তে হবে। এই জন্য বলছে নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। তো সেজন্য আমাদের হচ্ছে আমি যে আপনাদের যে টপিকস গুলো আমি দেখাচ্ছি, যেটা আমাদের রিটেন ব্যাচে যারা ছিলেন তাদেরকে আমরা যে পিডিএফ গুলা দিছি, সেই পিডিএফ গুলা এই এই টপিকস রিলেটেড। তো এগুলা পড়লেই হয়ে যাবে। বা আপনারা যারা ওই হার্ড কপি ভাইবার, আমাদের যে সকল আইটি জবের ভাইবার জন্য বইটা, সেখানে আমরা স্পেসিফিক বলে দিছি যে এই জবের জন্য এই অধ্যায়গুলা ভালোভাবে দেখবেন, আমরা স্টার মার্কও করে দিছি আর কি, ঠিক আছে? বা ইবুক আর ওই পিডিএফ একই জিনিস, ঘুরে ফিরে আসতেছে। ইবুকে একটু সাজানো গোছানো আছে একটা বই, আর এখানে আলাদা 10টা, যেহেতু আমরা লেকচার নিছি 10টা লেকচারে 10টা পিডিএফ আপনাদেরকে দিছি। আর ভাই অভিজ্ঞতা গুলো আলাদা দিছি, ঠিক আছে? ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের যারা আছেন, ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের দেরকে আলাদাভাবে কিছু প্রশ্ন করে, ঠিক আছে? সেটা বিগত বছরও দেখা গেছে, এবং এবার যারা স্কুল পর্যায়ে দিছেন তাদেরকেও আমরা দেখছি যে ট্রিপলির স্টুডেন্ট হলে তারা একটু ট্রিপলির কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করে। এবং যারা অন্য সিএসসির আছেন সেখানে যদি কোনো ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের স্যার ম্যাম পড়ে, মানে এক্সটার্নাল যে যিনি থাকেন আর কি, টেকনিক্যাল পারসন, তিনি কিন্তু অনেক সময় দেখা যায় যে টেলিকমিউনিকেশন, ইটি, ইসি বা অন্য মানে শুধু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকেই কিন্তু এই যে অন্যান্য সরকারি চাকরিতে আইসিটি যে চাকরিগুলো, সেগুলো কিন্তু শুধু সিএসসি থেকে না, অন্যান্য যেহেতু থেকে আসে, তার মানে তাদের ব্যাকগ্রাউন্ড ইটিও হইতে পারে কারো কোনো স্যার ম্যামের। এই জন্য তারা হয়তো তার সাবজেক্ট রিলেটেড কিছু বিষয় তার প্রশ্ন করে, আমরা দেখছি এরকম। এবারে স্কুল পর্যায়ে একটা বোর্ড ছিল, সেই বোর্ডে অনেকেরই হচ্ছে ট্রিপলি রিলেটেড মানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রিলেটেড কিছু প্রশ্ন করছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এই জি জিনিসগুলো স্যার, মূলত আমাদের ত্রিপলি থেকে এই যে এই টাইপের হ্যাঁ কিছু প্রশ্ন করছে। আর সবগুলো এছাড়াও প্রশ্নই স্যার ত্রিপলির ছিল, সবগুলো প্রশ্নই। হ্যাঁ, এছাড়াও কিছু গদ বাঁধা কিছু প্রশ্ন আছে, যেমন আপনার পড়াশোনার নাম, জেলা, কেন আহ, শিক্ষকতায় আসবেন, বা কোন সাবজেক্টে পড়াশোনা করছেন, আপনি কি কি বিষয়ে পড়ছেন, কত ব্যাচের ছিলেন, কত সেশনের ছিলেন, প্রজেক্ট করছেন না থিসিস করছেন, এইরকম যে কিছু গদ বাঁধা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলাও অনেক বেশি, মানে প্রত্যেকেরই কম বেশি এগুলা করেই। প্রথমে নাম দিয়ে শুরু করে, কোথায় পড়াশোনা করছেন, কোথায় জেলা, বিবাহিত কিনা, মানে এইসব বিষয়গুলা, কেন শিক্ষকতা আসতে চান, রেজাল্ট অনেক ভালো থাকলে, কেন চাকরি করছেন কিনা, কেন করছেন, চাকরি ছাড়বেন কেন, ওখানে বিভিন্ন ওখানে কি কি কাজ করেন, এই বিষয়গুলা করে, হ্যাঁ প্রশ্ন করে। তো সেইগুলা একটু আপনারা প্রস্তুতি নিয়ে যাবেন। আর আপনার বর্তমান যে ডিপার্টমেন্ট, ধরেন আপনি সিএসসি তে পড়ছেন, বা আপনার সেই সিএসসি ডিপার্টমেন্ট হেড কি আপনার ইউনিভার্সিটির, ঠিক আছে? তো এইগুলো একটু জেনে নিলে ভালো হয়, অনেক সময় জিজ্ঞেস করে, ঠিক আছে? ডিনকে এগুলা জিজ্ঞেস করতে পারে। আর সাধারণ জ্ঞান থেকে কোনো প্রশ্ন আসলে করে না, ঠিক আছে? সাধারণ জ্ঞান থেকে এখানে প্রশ্ন করে না। অনেক জায়গায় দেখছি যে আইসিটির বা আইটিদের কে এই সাধারণ জ্ঞানেরও অনেক তথ্য তারা একটা ইয়াতে দিয়ে দিছে, ঠিক আছে? নাম মেনশন করে এই যদি বলি, যেমন বিদ্যাবাড়ির একটা ইয়াতে দেখছিলাম, তারা ভাইবার জন্য মানে ক্লাস নিচ্ছে আর কি, ক্লাস নিবে তাদের একটা ভাইবার জন্য, তারা একটা কোর্স ইয়ে করছে, সেখানে দেখলাম তারা সাধারণ জ্ঞানের 3-4টা ক্লাস নিতেছে। অথচ বিগত 15, 16, 17তম মতে আমি একটাও দেখিনি যে সাধারণ জ্ঞানে কোনো প্রশ্ন কাউকে করছে, ঠিক আছে? এবং ইভেন দেখেন এই যে স্কুল পর্যায়ে তো
250-300 একেবারে ভাইবা অভিজ্ঞতাগুলো আমাদের রিটেন ব্যাচে শেয়ার করলো, তাদেরও আমি দেখি নাই যে কারো হচ্ছে সাধারণ জ্ঞানের কোনো প্রশ্ন করছে। ঠিক আছে, সেরকম কোনো সাধারণ জ্ঞান হয়তো আপনার পার্সোনাল কোনো প্রশ্ন করতে পারে, কোন জেলা থেকে আসছেন সেগুলা, কিন্তু ওই ভাইবাতে যেমন কাজী নজরুল ইসলাম বর্তমান ইন্টেরিয়াম সরকারের সম্পর্কে জিজ্ঞেস করা, ডক্টর ইউনূস এগুলা করবে না আমার কাছে কেন জানি মনে হচ্ছে। ঠিক আছে, এই তবে যেমন স্টারলিং বাংলাদেশে এখন আসছে, এটা সাধারণ জ্ঞান বলা চলে না, এগুলো যেহেতু আমাদের আইসিটি রিলেটেড, সেই জন্য জিজ্ঞেস করতে পারে স্টারলিং নিয়ে দিয়ে প্রশ্ন, স্টারলিং কবে থেকে শুরু হয়েছে বা স্টারলিং এর আসলে কিভাবে এটা কাজ করে, এই ধরনের কিছু বিষয় জেনে নিতে পারেন। স্টারলিং এর এটা মেনশন করলাম আলাদাভাবে এই জন্য যে এটা আমাদের আইসিটি রিলেটেড একটা বিষয়, সেজন্য। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদের হচ্ছে পড়তে হবে। এখন পড়তে হবে কি, সেটার পিডিএফ আমরা অলরেডি আপনাদেরকে দিছি। আমি যদি আরো একটা পিডিএফ একটু আপনাদেরকে ওপেন করি আর কি, দেখাতে চাই। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে মূলত ওই সূচিপত্র দিয়ে আমি দেখাই আমাদের যে কম্পিউটার ফান্ডামেন্টাল, এইটা পড়তে হবে। কম্পিউটার ফান্ডামেন্টাল অনেক বেশি প্রশ্ন করে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা এই লেকচারারে পরীক্ষা দিবেন তাদেরকে একটু মাথায় রেখেন, তাদের কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু বেশি প্রশ্ন করতে পারে। ঠিক আছে, আমাদের এসএসসির বইয়ে পাইথন যুক্ত করছে বলে একটা হাই পড়ছে, আসলে পাইথন যুক্ত করছে খুব বেশি না। আমি এসএসসির মানে 9-এর কয়েকটা, আমাদের যেহেতু আমি যেহেতু স্কুল অ্যান্ড কলেজে, তো আমি আমার স্কুল অ্যান্ড কলেজের 9-এর আমি উইলিংলি আমাদের প্রিন্সিপালকে বলেই আমি 9-এর ক্লাস নিচ্ছি আর কি। এই লাস্ট 3টা ক্লাস কেবল নিলাম আর কি, আমি চাচ্ছি যে 9-এর ক্লাসগুলো আমি নিব, তো দেখার জন্য ওখানে পাইথন কি যুক্ত করছে সেই জন্য। তো দেখলাম যে আহামরি কিছুই না আসলে, মানে এই এসএসসির যে আইসিটি বইটা এটা একেবারে নাথিং, মানে কোনো ওটার মধ্যে এত কঠিন কিছু নাই, ওখানে 25-এ 25 পাওয়া মানে একেবারে নর্মাল স্টুডেন্টের কাছে কঠিন কিছু না। আর পাইথনের কিছুই করে নাই, পাইথনে জাস্ট কি করছে যে পাইথনে কিভাবে ইনস্টল করতে হবে সেটা ওই যে কিছু ছবি দিয়ে দিয়েছে, মানে এটা প্র্যাকটিক্যাল, এটা কিন্তু ওই যে মানে থিওরিটিক্যাল কোনো বিষয় না, প্র্যাকটিক্যাল কিভাবে ইনস্টল করতে হবে এটা দেখাইছে। আর পাইথনে হ্যালো ওয়ার্ল্ড কিভাবে প্রিন্ট করা লাগে এরকম সামান্য কিছু জিনিস অ্যাড করছে। ঠিক আছে, তো সেই জন্য পাইথনের এই পাইথন না, শুধু যে কটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা নর্মালি সাধারণত পরিচিত আমাদের কাছে, যেমন ধরেন পিএইচপি বলেন, ঠিক আছে, তারপরে জাভা, তারপরে হচ্ছে আমাদের সি++, পাইথন, এইগুলার হচ্ছে ইনপুট ফাংশন, আউটপুট ফাংশন, বিশেষ করে এগুলার এক্সটেনশন, হ্যাঁ, এই জিনিসগুলাই জিজ্ঞেস করতে পারে। এর চেয়ে যে আপনারা একেবারে কোনো কিছু কোড লিখতে দেবে সেরকম কিছু না, সর্বোচ্চ আপনাকে একটা লুপের স্ট্রাকচার লিখতে বলতে পারে। কিন্তু সেটা যে স্পেসিফিক ধরেন আপনাকে পাইথন দিয়ে বলছে, আপনি হয়তো পারেন না, আপনি অন্য একটা দিয়ে করবেন, জাস্ট লুপ পুরোপুরি একটা প্রোগ্রাম লিখতে দেন না, হয়তো একটা স্টেটমেন্ট কিভাবে লিখবেন সেটা, কিন্তু ফর লুপের একটা স্টেটমেন্টের মেইন লাইনটা শুধু লেখেন। ঠিক আছে, যে ফর আমরা লিখি যে i=1, i গ্রেটার দেন ইকুয়াল টু 10, i++, এইরকম একটা জাস্ট লাইন লিখতে বলতে পারে। ঠিক আছে, তো প্রোগ্রামিং দিয়ে প্রশ্ন করতে পারে অনেক, বাট প্রশ্নগুলো এত কঠিন করবে না যেগুলা হচ্ছে আপনারা পারবেন না, বা ওখানে আপনাকে প্রোগ্রামিং এর বড় ধরনের একটা টেস্ট নিবে, বিষয়টা সেরকম না, একটা সাধারণ দু একটা জিনিস জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমি আবার মেনশন করে দিচ্ছি, বিশেষ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলার ইনপুট ফাংশন, আউটপুট ফাংশন, ঠিক আছে, তারপর এক্সটেনশন, এইটা, তারপরে যে লুপের কথা বললাম, ঠিক আছে, ইফ ইলস কিভাবে, ওই যে স্ট্রাকচার, মানে ওইটা স্ট্রাকচারটা কিভাবে কাজ করে, তারপর ধরেন কোনো কিছু একটা জোন না বিজোর এটা বের করার, এটা জোন না বিজোর, এটা তো মূলত ইফ ইলস এর বিষয়। ঠিক আছে, যে 1 থেকে 10 প্রিন্ট করার যে লুপটা সেটা লিখে, তারপর যে ফল লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই তিনটার স্ট্রাকচার, এগুলা আপনারা সবাই পারবেন, মানে একেবারে আমাদের এবিসিডি বলা যায় আমাদের, আমাদের যারা এই এই ইয়াতে পড়াশোনা করছি। সি এখন সবাই পড়ে, বিবিএ বিবিএ স্টুডেন্টদেরকেও সি পড়ায়। ঠিক আছে, পাইথনও এখন অনেক ইয়াতে পড়ে। আমার একটা ফ্রেন্ড আছে, সে হচ্ছে আপনার আহ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আপনার হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট ইয়ার। তো ওদের নাকি পাইথন ফুল, এখন ওরা পাইথনের মানে করতে হয় ওদের বিভিন্ন জন্য, স্ট্যাটিস্টিক্যাল যে ডাটাগুলো করার জন্য পাইথন ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং ওদের কম্পিউটার সায়েন্সে অনেকগুলো সাবজেক্ট ওদের নাকি পড়ানো লাগে, লাইব্রেরি ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সায়েন্স ওদের হচ্ছে ডিপার্টমেন্টের নাম।
যারা এখানে হয়তো বা অনেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির আছে। তো ওরা দেখলাম যে পাইথন ধরেন আমি শিখি না, আমাদের ইউনিভার্সিটি আমরা যখন পড়ছি পাইথন সেই সময় এত বেশি পপুলার ছিল না বা আমরা শিখি নাই। তো এখন ওরা অন্য সাবজেক্টে পড়াশোনা করছে কিন্তু ওরা পাইথন আমাদের চেয়ে অনেক ভালো জানে, ঠিক আছে, কাজে লাগে, বিভিন্ন রিসার্চের কাজে এখন পাইথন লাগে। তো বিষয় হচ্ছে সেটা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একেবারে এবিসিডি যেটা সেটা থেকে জিজ্ঞেস করে এবং সেটা আমরা সবাই পারবো, এই জন্য কনসার্ন হল এত কিছু নাই। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমেরও যে বিভিন্ন কি বলে যে কি যে সংজ্ঞাগুলা, কি সংজ্ঞা বা কি যে কনসেপ্ট গুলো আছে সেইগুলা, যেমন প্রাইমারি কি হচ্ছে এই যে ফরেন কি, তারপর হচ্ছে ওই যে সুপার কি, এই ধরনের কি যেগুলো আছে, ক্যান্ডিডেট কি, এই কি গুলা, তারপর ডাটা ওই যে ডিসিএল ডিএমএল, হ্যাঁ টিসিএল, এই ধরনের কোনটা কি, এইগুলা হচ্ছে একটু পড়ে যাবেন, ঠিক আছে। তবে এখানে এসকিউএল এর যে কোয়েরি লিখতে দেবে বড় বিষয়টা সেরকম না, জাস্ট ইয়াগুলা মনে রাখা, নর্মালাইজেশন কি, হ্যাঁ, তারপরে ডাটাবেজের সিকিউরিটি কিভাবে করা যায়, আরডিবিএমএস কি, ডিবিএমএস কি, এবং কয়েকটা ডাটাবেজের উদাহরণ, মানে যেমন ওরাকল বা এইগুলো উদাহরণ দিতে পারে, সিম্পল যে জিনিসগুলো আছে আপনাদের নোটে যেগুলো দেওয়া আছে। আসেন সবচেয়ে বেশি যে প্রশ্ন করা হয় ডিজিটাল লজিক ডিজাইনের, এবং এখানে ম্যাথও করতে দেওয়া হয়। এটা কেন করতে দেয় সেটার পিছনে অনেক কারণও আছে। কারণ হচ্ছে কি, আমরা জানি যে এইচএসসি এর আইসিটি বইয়ের স্টুডেন্টের কাছে অন্যতম ভীতিকর যে সাবজেক্ট সে মানে অধ্যায় সেটা হচ্ছে চ্যাপ্টার 3 আর কি, ঠিক আছে। তো সংখ্যা পদ্ধতি এবং ওই যে ডিজিটাল ডিভাইস, তো সেইখানে আসলে এইখানে আমাদেরও যে যে নাম্বার সিস্টেম গুলো আছে সেই নাম্বার সিস্টেম গুলো সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে, কোনটার বেস কত, এইগুলা একটু জিজ্ঞেস করে কোনটার বেস কত। এবার একটা সংখ্যা লিখে বলে, ধরেন হেক্সাডেসিমাল একটা সংখ্যা লিখতে বলে, ঠিক আছে। তারপরে হেক্সাডেসিমালে ধরেন এ থেকে যে আমাদের ই পর্যন্ত এফ পর্যন্ত আছে সেগুলার কোনটার মান কত সেটা লিখতে পারে, বাইনারি মান কত সেটা লিখতে বলে, এরকম। সেজন্য আমাদের হচ্ছে সংখ্যা পদ্ধতি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এরপরে বিভিন্ন লজিক গেট গুলো আছে সেই গেট গুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে, কোন গেটের কখন 1 হয় কখন 0 হবে, সেই জিনিসগুলো আমাদের ধারণা থাকতে হবে না, ইনপুট আউটপুট গুলা, ঠিক আছে। এটা কিন্তু আমরা হচ্ছে আমাদের যে কলেজের যে সিলেবাস সেখানে কিন্তু এখানে এটা আমরা পড়ি নাই, ঠিক আছে, অধ্যায় 4 এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা, এটা আমরা কিন্তু পড়ি নাই, কিন্তু এটা হচ্ছে আমাদের এই জানা থাকা লাগবে এই কারণের জন্য, ঠিক আছে। তারপরে ডাটা কমিউনিকেশন, এইটা মোস্ট, মানে আমি যদি দুইটা সাবজেক্টের কথা বলি যে দুইটা থেকে প্রশ্ন করবে সেই দুইটার, একটা হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন আর একটা হচ্ছে ডাটা কমিউনিকেশন আর নেটওয়ার্কিং। এটারও কারণ হচ্ছে এই ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কিং হচ্ছে আমাদের এইচএসসি আইসিটির বইয়ের দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় যেটা সেটা। তো এই দ্বিতীয় অধ্যায়ে মূলত থেকে এই ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কিং এর যে বিভিন্ন ডিভাইস গুলো ওখানে আছে, তারপর ডাটা কমিউনিকেশন গুলো কোন কোন ইয়েতে হয়, হ্যাঁ সেইগুলা, সেগুলা হচ্ছে আমাদের ইয়ে করতে হবে, মানে ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। বিশেষ করে যে সিমপ্লেক্স মাল্টিপ্লেক্স সাবডুপ্লেক্স এই জিনিসগুলা, ঠিক আছে, তারপর সিরিয়াল প্যারালাল এইগুলা হচ্ছে আমাদের হচ্ছে জানতে হবে কোনটা কি। এবং ডাটা কমিউনিকেশন বিভিন্ন ডিভাইস যে আছে, বিশেষ করে সুইচ, হাব, রাউটার, এইগুলার ব্যবহার কোনটা কি, এইগুলা সম্পর্কে একটু ভালোভাবে বিস্তারিত জানতে হবে। এবং বিভিন্ন নেটওয়ার্কিং এর যে প্রোটোকল গুলো আছে, এবং আইট্রিপল স্ট্যান্ডার্ড, দেখা গেছে যে বিগত স্কুল পর্যায়ে আইট্রিপল স্ট্যান্ডার্ড অনেক বেশি জিজ্ঞেস করছে, যেমন ব্লুটুথের ওয়াইফাই আইট্রিপল স্ট্যান্ডার্ড কত এগুলো জিজ্ঞেস করছে, ব্লুটুথ, ওয়াইফাই, তারপরে আরো যে আমাদের যে ইয়াগুলো আছে সেগুলোর আইটিপল স্ট্যান্ডার্ড গুলো জিজ্ঞেস করছে এখানে, ঠিক আছে, মানে ওয়াই ম্যাক্স এগুলার। ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম থেকে নরমালি কম প্রশ্ন জিজ্ঞেস করে, তবে যে বিভিন্ন শর্টিং অ্যালগোরিদম গুলো আছে, বিশেষ করে যে আমাদের যে দুইটা পার্ট অর্থাৎ লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের যে মানে শাখাগুলো আছে, হ্যাঁ, বিশেষ যেমন ট্রি এবং হচ্ছে আপনার ওই কিউ স্টাক, এইগুলা সম্পর্কে, হ্যাঁ, এই গ্রাফ এইগুলো সম্পর্কে বেসিক, যে বেসিক এটার ডিটেলস কোনো কোনো বড় বড় ইয়া জানা লাগবে না, বেসিক জিনিস। এখন ধরেন কোনো কারণে কাউকে একটা একটু ডিটেলস জিজ্ঞেস করলো, মানে একটা দুইটা যদি কাউরে জিজ্ঞেস করে সেটা যদি নাও পারে তাহলে এটা এত আহামরি কঠিন বিষয় না, কারণ এইগুলা কিন্তু আপনার এইচএসসি এর স্টুডেন্টদেরকে পড়ানো লাগবে না, বুঝছেন।
আপনার এইচএসসির স্টুডেন্টদেরকে যেগুলো পড়ানো লাগবে সেইগুলা যদি আপনি না পারেন তাহলে সেটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, বাট যেগুলো আপনার তাদেরকে পড়ানো লাগবে না সেটা কিন্তু খুব বেশি নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে না। একজন ভাইয়ের সাউন্ড হচ্ছে, আমানুল্লাহ আপনি একটু মিউট করেন, ঠিক আছে, সাউন্ড হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে মূলত ডাটা স্ট্রাকচারের বেসিক যে জিনিসগুলো, তো ডিটেলস জানা দরকার না। বিশেষ করে লিনিয়ার নন লিনিয়ার স্ট্রাকচারের যে ক্যাটাগরি গুলো আছে সেই ক্যাটাগরির বিভিন্ন বৈশিষ্ট্যগুলো একটু আমাদের জানতে হবে, ঠিক আছে। এই হচ্ছে, আরো কিছু জিনিস আছে আমরা নোটে দিছি, ওইগুলো দেখবেন। ওয়েব টেকনোলজিস থেকে অনেক বেশি প্রশ্ন করে, বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে কম করে, বাট ওয়েব টেকনোলজি থেকে বেশি করে। যেহেতু দুইটা একসাথে আছে, এই জন্য একটা স্টার মার্ক আমি দিয়ে দিছি এখানে। ওয়েব টেকনোলজিস এর কোনগুলো, যেমন এইচটিএমএল এর পার্ট, যেহেতু এইটা এইচএসসি এর আইসিটি বই আছে, সেজন্য আমি কিন্তু বারবার এইচএসসি এর আইসিটি বইটা ফোকাস করতেছি। এই জন্য, কারণ আমাদের টার্গেট, আমরা তো পড়াবো আসলে লেকচারার হয়ে এইচএসসি এর আইসিটি বই, সেজন্য ওই বইয়ের যে অধ্যায়গুলো সেই অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন করে। বিশেষ করে এইচটিএমএল এর যে বিভিন্ন অ্যাট্রিবিউটস গুলো আছে, ট্যাগ গুলো আছে, এইগুলা সম্পর্কে জিজ্ঞেস করে। তারপর ওয়েবসাইট, ডোমেইন হোস্টিং, এইগুলা জিজ্ঞেস করে, ঠিক আছে। ডোমেইন হোস্টিং কোন, বাংলাদেশের ডোমেইনের এক্সটেনশন কি, এরকম টপ লেভেল ডোমেইন কি, ডিএনএস কি, হ্যাঁ, গেটওয়ে কি, এই জিনিসগুলো হচ্ছে মূলত জিজ্ঞেস করে ওয়েব টেকনোলজি। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর শুধু বিশেষ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এর বেসিক যে জিনিসগুলো আর কি, ঠিক আছে, এটা জিজ্ঞেস করতে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা বলেন তো কি কি স্টেপ আছে, এই স্টেপটা জানলেন। তারপরে বিভিন্ন টেস্টিং গুলা, এই টেস্টিং গুলা থেকে মূলত জিজ্ঞেস করে, ঠিক আছে। এই আর বেসিক যে সফটওয়্যারের যে বিভিন্ন পার্ট আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার, এগুলা ওই আমরা কম্পিউটার ফান্ডামেন্টালে চলে আসে, সেজন্য এটা এখানে আমরা হচ্ছে আলাদাভাবে দেখাইনি, কম্পিউটার ফান্ডামেন্টাল আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জাস্ট টেস্টিং গুলো একটু ভালোভাবে পড়বেন, আর যেটা বললাম আমি, লাইফ সাইকেলের এই কিছু অল্প কিছু পড়া এখানে। এরপরে অধ্যায় 9, রিসেন্ট আইটি অ্যাডভান্সমেন্ট এন্ড সিকিউরিটি, এইটা আসলে মোস্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে আইটি সিকিউরিটি যেটা, এইটা আসলে দিন দিন যেহেতু আমাদের একটা বার্নিং কোশ্চেন হয়ে যাচ্ছে আর কি, সেজন্য এই সিকিউরিটি থেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে, আপনাদের করতে পারে। এবং আমাদের এইচএসসির আইসিটি বইও কিন্তু অধ্যায় 1, এই অধ্যায় 1-ই কিন্তু অনেকগুলা এই যে সিকিউরিটি কনসার্ন, রিসেন্ট আইটি অ্যাডভান্সমেন্টের অনেক টপিকস আছে, ঠিক আছে, যেগুলো আপনারা প্রভাষক হওয়ার পর পড়াবেন, যার জন্য সেই সম্পর্কে তো আপনার অবশ্যই ভালো জ্ঞান থাকতে হবে। এজন্য এই অধ্যায়গুলো সম্পর্কে ভালো জানবেন। কোনগুলা সেগুলো আমি হচ্ছে দিয়ে দিছি। যেমন ধরেন, আপনাকে জিজ্ঞেস করতে পারে ক্রায়ো সার্জারি, ঠিক আছে, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, তারপর হচ্ছে আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, হ্যাকিং, তারপর হচ্ছে ওই যে ফিশিং, ঠিক আছে। এই যে বিষয়গুলো আছে যেগুলো বললাম, যেগুলা এখন বর্তমান আমাদের আইটির অ্যাডভান্সমেন্ট যেগুলো আর কি, সেগুলো নিয়ে মূলত এখানে জিজ্ঞেস করতে পারে। আমি টপিকস গুলো বললাম, আরো টপিকস আপনাদের হচ্ছে নোটে দেওয়া আছে, পিডিএফ এর নোটে দেওয়া আছে, বইয়ে যেটা নেন সেটা সেখান থেকে দেখলে হবে। এরপর ট্রিপল রিলেটেড স্টুডেন্টদের আসলে আমি খুব বেশি মানে ট্রিপল রিলেটেড প্রশ্ন আসলে জানি না, সত্যি কথা যেটা, কারণ আমাদের তো ট্রিপল পড়াশোনা করে আসি নাই। অল্প কিছু যেগুলো আমরা জানি, যে ওই যে এসি মোটর, ডিসি মোটর, বা এই যে এসি কারেন্ট, ডিসি কারেন্ট, এইগুলা যতটুকু আমরা জানা, যে আমাদের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের মধ্যে পার্থক্য, কোন ডিভাইসটা ইলেকট্রিক্যাল এবং কোনটা ইলেকট্রনিক্স, এই জিনিসগুলা, বেসিক জিনিসগুলা মূলত জিজ্ঞেস করে। আর ধরেন আপনি সিএসসির কেউ আপনাকে ইলেকট্রিক্যালের একটা জিনিস জিজ্ঞেস করলো, যেটা আমরা নর্মালি আমাদের জানার কথা না, তাহলে না পারলে এটা খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না। তবে ট্রিপল স্টুডেন্ট যারা আছেন তারা ডেফিনেটলি আমাদের চেয়ে ভালো জানবেন, বা তারা এখানে যারা ভাইবা দিবেন তাদের কাছে হয়তো বা যে কোশ্চেন গুলো করবে সেগুলো খুবই সহজ হবে, এবং সেগুলো আপনাদের কাছে খুব বেশি ইয়ে হবে না। আর এরপরে আমাদের মিসচেলেনিয়াস এবং পার্সোনাল কোশ্চেন, যেগুলো আমি অলরেডি আলোচনা করছি, যে কোনগুলো, সেটা হচ্ছে পার্সোনাল, আপনার বাড়ি কোথায়, পড়াশোনা কোন সাবজেক্টে করছেন, অনার্সে কি কি সাবজেক্টে পড়ছেন, থিসিস করছেন না প্রজেক্ট করছেন, ঠিক আছে, এই বিষয়গুলো আর কি, আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে, ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি পড়াশোনা করছেন, এইগুলো আর কি পার্সোনাল কিছু প্রশ্ন করে, বিবাহিত না অবিবাহিত। তারপরে একটা প্রশ্ন সবাই একটু মাথায় সেট করে নিয়ে যায়, এটা সবার যার যার ব্যক্তিগত ইয়ে হবে, যে শিক্ষকতায় কেন আসতে চান। এইটা কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, মানে আপনি যদি নাই জানেন যে কেন আসতে চান তাহলে কিন্তু মুশকিল, ঠিক আছে। জানি সবার প্রশ্ন আলাদা হবে, বিশেষ করে
যারা অন্য জবে আছেন, ভালো জবে আছেন, আমি জানি এখানে অনেকেই সরকারি চাকরি করতেছেন, বাট সেটা রেখেও যাচ্ছেন। যেমন কিছুদিন আগে এক ভাই আমাদের এখানে প্রশ্ন দিলেন, সে একটা ব্যাংকের খুবই ভালো পজিশনে চাকরি করতেছে আমাদের আইটির, কিন্তু সেই জব ছেড়েও সে আসতে যাচ্ছে। ঠিক আছে, অনেকেই প্রাইমারিতে আছেন বা অন্য 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 জবে অনেকেই আছেন, তো তারা আসতে যাচ্ছেন। তাদের কিন্তু যদি রানিং জবের কথা জিজ্ঞেস করে, অবশ্যই বলবেন এটা পজিটিভ দিক। ঠিক আছে, আপনি একেবারে মানে মানে কিছু না করার চেয়ে কিছু করলে মনে করে কি যে আপনার মধ্যে আসলে কোনো কোয়ালিটি নাই, মানে ওর কিছু নাই যার জন্য আপনি কোনো জব পাচ্ছেন না, সেটা এরকম এটা নেগেটিভ ইয়া ধারণা তৈরি হয়। আর যদি আপনি জব করতেছেন তার মধ্যে আপনার মধ্যে কিছু একটা আছে, মানে আপনি এই জবটা পাইছেন, তার মানে আপনি অবশ্যই একজন অর্থী ক্যান্ডিডেট। ঠিক আছে, এইটা একটা ধারণা, মানে পজিটিভ একটা ধারণা আপনার মধ্যে সৃষ্টি করে জন্য সত্য বলাটা উচিত। আর আমি সবসময় একটা কথা বলি যে সত্য সবসময় সুন্দর, এজন্য সত্যটা বলবেন। এরপরে যদি আপনাকে প্রশ্ন করে যে কেন ওই জব ছেড়ে আসবেন, তাহলে আপনার যে লজিক যেটা আছে সেই লজিকটা বলবেন। শিক্ষকতায় কেন আসবেন কম্পিউটার সায়েন্স পড়ে, তাহলে সেটা আপনি একটু নিজের মতো করে সাজায় নিয়েন, সাজায় বইলেন। ঠিক আছে, এটা বিষয়। আচ্ছা, এরপরে আমাদের ভাইবা অভিজ্ঞতা যেগুলা তো আছে, এগুলা তো বিগত গুলা দেখবেন, কারণ ওখান থেকে অনেক প্রশ্ন আপনি বের করতে পারবেন। ঠিক আছে, অনেক প্রশ্ন আছে যেগুলো ওখানে আছে। আবার এখানে যেহেতু আমরা হুবহু বা আপনাদের ভাইবা অভিজ্ঞতা এগুলা দিছি প্রায়, তো সেখানে অনেক ভাইবা অভিজ্ঞতা অনেকে আছে কি যে ধরেন প্রশ্ন বুঝতে পারে না স্যাররা কি করছে, সে তার মতো করে লিখছে আর কি, হয়তো সেটা ওরকম না, অন্য কিছু হইতে পারে, কারণ লজিক্যাল ওই প্রশ্নের কোনো আসলে ব্যাখ্যা নাই। এরকম কয়েকটা প্রশ্ন আমরা পাইছি। তো সেগুলো নিয়ে ভরকানোর বা চিন্তা করা কিছু নাই, অনেকে সেগুলো নিয়ে চিন্তা করেন, ওইগুলা যে সবারই করবে সেরকম না। আর আমি আবারও একটা জিনিস রিপিট আপনাদেরকে করি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা চিন্তা করতেছেন যে 10 বছর, 7 বছর, 5 বছর আগে পড়াশোনা শেষ করছি, প্রোগ্রামিংটা এখন পারি না, শোনেন, প্রোগ্রামিং শতকরা হচ্ছে যদি আমরা 100 জনের মধ্যে 5 জনকে জিজ্ঞেস করবে, মানে প্রত্যেক 20 জনকে ধরেন, 20 জনের মধ্যে আমরা যদি বলি একজনকে জিজ্ঞেস করতে পারে প্রোগ্রামিং লিখতে দিতে পারে, বলতে পারে। হ্যাঁ, তো সেই 5 জনের মধ্যে যদি আপনি একজন হন তাতেও সমস্যা নাই, যে আপনি যেহেতু বেসিক জিনিস আসবে। তবে এই 5 জনের মধ্যে একজন হওয়ার সম্ভাবনা তো খুবই ক্ষীণ, তাই না? সেজন্য প্রোগ্রামিং নিয়ে আলাদাভাবে খুব বেশি মেন্টালি প্রেশার নেওয়ার দরকার নেই। ঠিক আছে, তবে যেটা আপনি করতে পারেন যদি অঙ্ক করার ইয়া থাকে, তাহলে এই যে ডিজিটাল লজিক ডিজাইনের যে নাম্বার সিস্টেমের যে কনভার্সন গুলো আছে সেগুলো একটু জেনে নিতে পারেন, বিশেষ করে 1 থেকে 16 পর্যন্ত। 1 থেকে 16 পর্যন্ত ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই সবগুলো একটু আয়ত্ত করে ফেলেন। হ্যাঁ, সিকোয়েন্স এইটা যদি আয়ত্ত করতে পারেন তাহলে আপনি ধরেন যে ওইখানে আর আপনার আটকাইতে পারবে না স্যাররা। বুঝছেন, 1 থেকে 16 পর্যন্ত আমি বলছি, এটা একটু মাথায় রেখেন। সব আমাদের এই যে নোটেও একটা টেবিল দেওয়া আছে, এগুলা করলে আশা করি হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত আমাদের ভাইভাতে কি কি পড়বেন সেই পার্ট গেল। তাহলে আমরা পাইলাম যে ভাইভায় আপনার হচ্ছে কোন কোন ভাইবার মার্ক ডিস্ট্রিবিউশন, কোন কোন কাগজপত্র নিবেন, আপনার ভাইভাতে কিভাবে বসাবে, কোথায় কিভাবে ভাইবা হচ্ছে, এবং ভাইবার ডেস্ক কোড কি হবে। হ্যাঁ, ভাইভাতে আপনার হচ্ছে আহ আরো যে বিষয় আনুষঙ্গিক বিষয়গুলো ছিল, অর্থাৎ ভাইবা অ্যাপিয়ারেন্স রিলেটেড, সেগুলো আমরা দেখছি। ভাইভাতে কোন বিষয়গুলো পড়বেন সেটাও দেখলাম। এখন আসেন যে পাশ ফেলের বিষয়। ঠিক আছে, আবারও একটু ইয়ে করতে চাই যে পাশ ফেলের বিষয় হচ্ছে যে ভাইভাতে আগেই বলছি যে ফেল করে না, তবে কিছু কিছু জায়গায় আসলে ফেল হইতে পারে। বিগত 17তম কিন্তু ফেল করছে, খুবই কম সংখ্যায়, তারপরও আমাদের ব্যাচেরই ছিল যে ফেল করছেন এরকম একজন আমি পাইছিলাম। এরপর বাহিরে আর কেউ ছিল কিনা, যোগাযোগ হয়তো অনেকে করে নাই, সেজন্য জানি না। আর আমার একটা পোস্টে দেখছি একজন বলছে যে তারা নাকি একটা ইয়াতে অনেকে ফেল করছে সিকুয়েন্সিয়ালি, 5-7 জন এরকম অনেকে পোস্টে দেখছি। হয়তো আপনারা বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় শুনে থাকবেন অনেকে ফেল করছে। ঠিক আছে, তো সেটা সংখ্যা খুবই কম। কিন্তু কারা ফেল করতে পারে, প্রথম যে যারা ফেল করতে পারে, যাদের হচ্ছে আপনার বড় ধরনের তথ্য গ্যাপ বা গোপন আছে। ঠিক আছে, অথবা আপনার হচ্ছে আপনি পাশ করেন নাই। ঠিক আছে, মানে এক্সাম ওই যে রেজাল্ট পাবলিশ ডেট, সার্টিফিকেটে কিন্তু ওইটা তারা একটু দেখে রেজাল্ট পাবলিশ ডেট কবে এবং আপনার সার্কুলার কবে ছিল, এইটা কিন্তু দেখে যে আপনি পাশ করার আগে আবেদন করছিলেন কিনা। ঠিক আছে, একটা ডেট থাকে। এই জিনিসগুলো মানে তথ্য গোপন করা, এবং আপনার নামের যদি আমূল পরিবর্তন থাকে,
যদি কোনো বানান ভুল হয় সেই বানান ভুলের জন্য আটকায় না, মানে এনআইডির সাথে সার্টিফিকেটের বানান ভুল, এটা বাংলাদেশে যদি খোঁজা হয় তাহলে 18 কোটি মানুষের, আমার মনে হয় যে 16 কোটি মানুষেরই হয়তো বা হবে। 16 কোটি যদি সবার এনআইডি কার্ড হয় না, মানে কথার কথা আর কি, যে এরকম 90% মানুষেরই মনে হয় কম বেশি আছে। ঠিক আছে, যেমন নামের বানান ভুল হয়, আপনার নামের বানান ভুল নাও থাকতে পারে, আবার বাবার বাবার নামের বানান ভুল, আবার এমন দেখা যাচ্ছে বাবার এনআইডির সাথে আপনার এনআইডির তার নামে মিল নাই, এরকম হইতে পারে। তো এরকম নামের বানানে সমস্যা না, কোনো বানান সমস্যা না, এটা সংশোধন করা যায়। কিন্তু আপনার বাবার নাম যদি হয় ধরেন মিস্টার কামাল হোসেন, ঠিক আছে, সে ফর এক্সাম্পল কামাল হোসেন, এন্ড আপনার ওখানে যে আসে মিস্টার জসিম, তাহলে বিষয়টা তো একেবারে উলট পালট হয়ে গেল, তাই না, অন্য একজনটা নাম চলে আসছে। তো সেই বিষয়গুলো একটু তারা হয়তো সিরিয়াসলি দেখতে পারে, আদারওয়াইজ দেখে না। আর সার্টিফিকেটের যদি কোনো ঘাপলা থাকে, ঠিক আছে, সার্টিফিকেটের কোনো ইয়া থাকে, সেই ধরনের সমস্যা, তারপরে অনেকে বয়স এফিডেভিট করায়, এই রিলেটেড ইস্যুর জন্য হয়তো বা আপনার ফেল হইতে পারে, আদারওয়াইজ ফেল নর্মাল তো করায় না। আরো একটা কারণে ফেল হইতে পারে, যেমন ভাইবাতে আপনি এখন ধরেন কিছুই পারেন না, একেবারে নাথিং, মানে এমন একটা সিচুয়েশন হয়েছে যে একই তো পারেন না, দ্বিতীয় হচ্ছে ভাইবার যে এনভায়রনমেন্ট সেটা পুরাটাই আপনার ইয়েতে ছিল, ঠিক আছে, মানে অনেক সময় থাকে না যে ধরেন আপনি অনেক কিছু পারেন না, বাট ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ছিল, মানে হাসি খুশি, যে এটা আপনার আসলে পারেন না, যাই হোক সমস্যা নেই, অন্য একটা, মানে এরকম থাকে না অনেক সময় বলে, বা এটাও পারলেন না, সারা বলেও সারা হেসে দেয়। তো এরকম একটা সিচুয়েশন যদি হয়, যে সিচুয়েশন আপনার একেবারে তারা অন্যরকম ভাবে নিচ্ছে, যে শিক্ষক হওয়ার যোগ্যতা তার মধ্যে নাই, একেবারে সহজ প্রশ্নটা একেবারে যে এবিসিডিও পারেন না, এরকম অবস্থা নাই, হয় না, এরকম হয়েছে, তাহলে তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে ফেল করাতে পারে। নর্মালি 5টা প্রশ্ন করছে, আপনি 3টাও যদি না পারেন, 2টা পারছেন, তাও দেখা গেছে যে বিগত বছরে শুনছি ফেল করাই দিচ্ছে। অনেকেই আছে যে এই 1টা 2টা পারছি তাও পাস করাই দিছে, ঠিক আছে, আবার অনেকে জিজ্ঞেসই করছে একটা, এরকম, ঠিক আছে। এবং যদি পজিটিভ থাকে তাহলে আপনাকে দেখা যায় 10-15টাও প্রশ্ন করছে। হ্যাঁ, দেখা গেছে যে অনেকে 10-15টাও করছে, অনেকে 2টা করে ছেড়ে দিছে। এটা তাদের মন মর্জির উপর নির্ভর করে, মানে তারা যদি মনে করে যে হ্যাঁ ঠিক আছে ওকে পাস করে দেন, তাহলে সমস্যা নেই। আর অধিকাংশই মার্ক দেখা যায় যে 15-16 এত প্রত্যেকেই পায়, হ্যাঁ, ন্যূনতম 15-16-18-19 এগুলা কোনো ব্যাপার না। 19 পায় একটু তারা স্যারদের কাছে একটু স্পেশাল মনে হয় তাদের, বা যাদের একাডেমিক রেজাল্টও ভালো, ওদিকে 12তে 12 পেয়ে যায়, তাদেরকে দেয়, ঠিক আছে। আর 15-16 তো কমন নাকি, সবাই পায়। তো এই হচ্ছে মূলত বিষয়, যে ফেল নরমালি করে না। তারপরে আপনি একান্ত যদি কিছুই না পারেন, আপনি শিক্ষক হয়ে তাহলে কি করবেন, স্যাররা মনে করবে যে প্রেজেন্টেশন নাই, একেবারে পড়াশোনা একেবারে বেসিক জিনিসও নাই, নরমালি একটু ধরেন কঠিন করলে, এরপর না পারলে একটু সহজ করে, তারপরে মানে দেখা যায় আপনি মধ্যে থেকে আসে না কিছু এরকম। আর ভাইবার রুমে বেয়াদবি বা এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি করলে, আর এখন কিছু মানুষ আছে আসলে কিছুই হয় না, কিন্তু তারপরেও তার রোল আসে না ফেলে, এটার কারণ কি? এইটা আসলে আমার কাছে মনে হয় যে এটা ভাগ্য ছাড়া আর কিছুই না। যেমন ধরেন একজন মানুষ হচ্ছে পাওয়ার কথা হচ্ছে 41, হ্যাঁ 41, এখন যেহেতু এটা সফটওয়্যার সিস্টেমে ইয়াগুলো হয়, এখন ভাইবার মার্কটা তো ইনপুট, মানে যে কোনো রিটার্নের মার্ক বলেন বা ভাইবার মার্ক বলেন, এটা ইনপুট দেওয়া লাগে, তাই না, সফটওয়্যারে। একজন যে ডাটা এন্ট্রি অপারেটর থাকে, সে ওইটা 41-এর জায়গায় 14 দিয়ে দিল, মানে উল্টাইয়া, তাহলে তো কিছু করার নাই, তাই না। যেমন আমাদের এনআইডি কার্ডের ভুলগুলো আসলে কিভাবে হয়েছে, অনেকের হয়েছে যে নিজের দোষে, এরকম মানুষ খুব কম, ম্যাক্সিমাম ডাটা এন্ট্রি অপারেটর যারা ছিল তারা ভুলভাল দিয়ে রেখে দিছে। নাম একজনের একটা, হ্যাঁ, একজনের নাম হচ্ছে সাবানা, তার নাম দিয়ে রাখছে সাবান, বিষয়টা এরকম আর কি। এগুলা তো আসলে ডাটা এন্ট্রি অপারেটরের ভুল। তো এরকম ভুলের কারণে আসলে সেটা ভাগ্য ছাড়া, মানে ভাগ্য মন্দ ছাড়া আর কিছু বলা যায় না। এরকম অনেকে আছে অনেক ভালো রিটেন পরীক্ষা দিয়েও পাশ করতে পারে না, এরকম শুনছি। হ্যাঁ, অনেকেই বলছে, এই আপনাদের 18তম ব্যাচে অনেকেই খুব কনফিডেন্স ভালো ছিল, তারা পার্সোনালি বলছে যে পরীক্ষা অনেক ভালো হয়েছে, 100-তে 100 আনসার করছি, তাও দেখা যায় যে পাশ করে না। এটার কারণ কি ছিল, এটা আমি মনে করি যে হয়তোবা এরকম কোন রিজন হইতে পারে, আর তার ভাগ্য মন্দ আছে, এছাড়া আর কিছু বলার নেই, বুঝছেন। এরকম কিছু ভাগ্যমন্দের জন্য হয়তোবা ফেল ভাইভাতে হইতে পারে, ঠিক আছে, বাট সেটার সংখ্যা তো খুবই নগণ্য হবে, এটাই স্বাভাবিক। এই হচ্ছে মূলত আমাদের নিবন্ধনে ভাইবার আপনাদের হচ্ছে বিষয়, ঠিক আছে। তো এখন আসেন যে আমরা
আপনারা কি কি জিজ্ঞেস করছেন সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলি, যে আপনারা কি জানতে চান বা কি জিজ্ঞেস করছেন। ঠিক আছে, তো বিষয় হচ্ছে যে আমরা আচ্ছা, আমরা আগে যেগুলা জিজ্ঞেস করছে সবাই সেগুলো একটু দেখি নাকি, কে কি জিজ্ঞেস করছে আমরা একটু সেটা দেখি। আচ্ছা, আপনারা একটু শুনেন, হ্যাঁ, এই প্রশ্নগুলো অনেক সময় রিপিট হয়, তো একই প্রশ্ন বারবার উত্তর দিতে উম আমাদের একটু শুনতেও বিরক্ত লাগতে পারে অনেকের কাছে। সেজন্য আমরা একটু প্রশ্নগুলো আপনারা শুনেন যে একজন বলছে যে আমার প্রেজেন্ট অ্যাড্রেস যশোর, বাট পার্মানেন্ট অ্যাড্রেস যশোর, প্রেজেন্ট অ্যাড্রেস খুলনা। অ্যাপ্লিকেশন করার সময় প্রেফার্ড অ্যাড্রেস যশোর, কারেকশন করতে দিচ্ছে। এখন আমার কাছে জেলা শুনলে খুলনা বলতে হবে নাকি যশোর বলতে হবে? আসলে আমার পার্মানেন্ট অ্যাড্রেস আপনার যেটা সেটাই আসলে বলা উচিত। ঠিক আছে, প্রেজেন্ট অ্যাড্রেসটা না বলাটাই তো ভালো। হ্যাঁ, এখন এনআইডি কার্ডে যেটা আছে, আমি সবসময় বলি যে এনআইডি কার্ডে যে পার্মানেন্ট এনআইডি কার্ডে তো পার্মানেন্ট প্রেজেন্ট আলাদাভাবে থাকে না। তো আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা সেটা বলাই উচিত। আর অ্যাড্রেস নিয়ে খুব বেশি আহামরি কঠিন, মানে এর জন্য ফেল করার বিষয়টা সেরকম কিছু না, বুঝছেন? আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আপনি জানেন সেটাই করেন। এনআইডি কার্ডে তো পার্মানেন্ট অ্যাড্রেস থাকে না, থাকে কি আপনি যে এলাকায় অ্যাড্রেস করছেন সেটা থাকে, তাই না? মানে ভোটার ভোটার হয়েছেন সেইটা থাকে। সরি। আচ্ছা, বলছে ভাইবা প্রশ্নের অভিজ্ঞতা দিচ্ছেন। আসলে ভাইবা অভিজ্ঞতা তো তারা বলছে, এখন আপনার একটু এই প্রশ্নের উত্তরগুলা আপনার যেটা আপনার কাছে যেটা না পারেন, অধিকাংশ বইয়ের মধ্যে আছে হয়তো, যে যেগুলা নাই সেগুলো একটু সার্চ করতে হবে। আমরা আমরা তো দিয়ে দিছি, ঠিক আছে, এরকম নাই খুব কম। তারপরে যদি না পারেন গ্রুপে লেখালেখি লেখেন কোনগুলা পান নাই, এগুলো আনসার বই করে দিই। ঠিক আছে। আচ্ছা, শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের শুধু কোড জিজ্ঞাসা করেছিল স্কুলের ভাইভাতে। আচ্ছা, মানে আপনি যখন প্রফেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলবেন, ডেফিনেটলি আপনি সফটওয়্যার কোডিং বিষয়ে আপনি এক্সপার্ট। তো সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করলেও তো সমস্যা নেই, আপনি তো পারবেন। ঠিক আছে, তবে এরকম কিছু না আপনারে বলবে না যে ধরেন একটা এপিআই কিভাবে জেনারেট করতে হয় সেটা লিখে দেখান। বিষয়টা তো সেরকম জটিল কিছু জিজ্ঞেস করবে না, তাই না? ছোটখাটো কোড জিজ্ঞেস করবে, লুপ বা এই যে যেগুলো বললাম এইগুলা জিজ্ঞেস করবে, এত কঠিন জটিল কোনো কোড লিখতে দিবে না। ঠিক আছে, দুইটা সংখ্যার যোগফল বের করে যোগ করেন, এইগুলার আসলে কোনো প্রোগ্রামের মধ্যে পড়ে, এগুলো তো নর্মাল সবাই নর্মাল পারবে। আর ওই যে বেসিক যে সেইগুলো সেরকম লেখা লাগে, খালি মেইন অংশটুকু লিখতে বলে। আচ্ছা, একজন বলছে 18তমে টিকার পরেও জয়েন না করে বা কলেজ না পায়, তাহলে কি 19তমেতে অ্যাপ্লাই করতে পারবে? মার্ক বিষয়, হ্যাঁ পারবে তো। আপনি যদি ইন্ডেক্স পান তারপরেও আপনি আবেদন করতে পারতেন, অনেকেই তো করছে। 17তমরা অনেকেই 18তমতে কিন্তু পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে, ভাইবা দিচ্ছে, অনেকেই আছে অনেক, বিশেষ করে যদি বলি মেরিটে প্রথম দিকে যারা আছে তারাও পরীক্ষা দিচ্ছে। আমার সাথে কয়েকজনের সাথে কথা হয়েছে, পরীক্ষা দিচ্ছে আর কি। দিচ্ছে কেন? যে এর চেয়ে বেটার রেজাল্ট করা যায় কিনা সেজন্য। ঠিক আছে, দেওয়া উচিত, আমারও আসলে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, দিয়ে রাখলে তো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এরপর এনআইডি কার্ডে এগুলা নামার পুরো মিল মিল নাই এক্ষেত্রে। আচ্ছা, এনআইডি কার্ড সংশোধন করতে সময় লাগে মাত্র 3 দিন, 3 ওয়ার্কিং ডেজ সংশোধন করা যায় যদি আপনার ভ্যালিড থাকে। নামের বানানের কথা বলতেছি, যেমন আপনার সার্টিফিকেটে যদি ওকে থাকে, এসএসসি এইচএসসি সার্টিফিকেট আপনার ঠিক আছে, নামের বানান এনআইডি সংশোধন করা লাগবে, তাহলে মাত্র 3 দিনে অনলাইনে করা যায়। ঠিক আছে, আমি বেশ কিছুদিন আগেও একজনকে ইয়া করে দিছি। ঠিক আছে, আপনি যে কোনো দোকানে গেলে এগুলো সংশোধন করা যায়, অনলাইন কপি নিয়ে গেলেই হয়, ওইটা বের করে একটা লেমিনেশন করাই নিলেই হয়। ঠিক আছে। আচ্ছা, কন একটা কলেজে শূন্যপদ এত কমে গেছে। হ্যাঁ, আচ্ছা, কনফিডেন্স লো হয়ে গেছে। গুড কোশ্চেন। মেইন ঘটনা হচ্ছে যে কলেজে বরাবরই শূন্যপদ কম থাকবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, তো আপনারা যারা কলেজ দিছেন এটা শুনে বুঝেই দিছেন আর কি, আমি বিশ্বাস করি। এবং আমি কিন্তু এই মানে আপনাদের আবেদন করার আগে আমরা বারবার বলছি, ভিডিও করছি পাবলিকলি,
হ্যাঁ, তো বলেই দিছি যে আসলে কলেজে কিন্তু কম্পিটিশন অনেক বেশি হবে মার্ক ভালো না পেলে। তো এই হচ্ছে বিষয়। আর 150 যে সিট দেখা যাচ্ছে এটা বেশ কিছু কমতে বাড়তে পারে, ঠিক আছে। আহ কমতে বাড়তে পারে, কারণ এখন তো ফাইন হাইট করে দিছে এই জন্যই যে আহ, কিছু ভেরিফাই করতেছে তারা, যেমন ধরেন যে মাওসি আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক, তাদের দিয়েও ভেরিফাই করাচ্ছে। কারণ গতবার কিন্তু অনেকেই আছে যারা ভুল চাহিদার কারণে আপনার হচ্ছে মানে ভুক্তভোগী, যেমন মেরিটে 5 যে আপু শারমিন আপু, সেই শারমিন আপু কিন্তু তার কলেজে জয়েন করতে পারে নাই, ঠিক আছে, তার এই একটা ভুল চাহিদা দেওয়ার জন্য, ঠিক আছে। তো সে কিন্তু এবার আবেদন করবে এরকম। তারপর আরো একজন আছে, তার মার্ক 431 করে, এক আপু, সে ঢাকা একটা কলেজে ইয়ে পাইছিল, কিন্তু ঢাকা ওই কলেজে এই পলিটিক্যাল ইস্যুর জন্য সে জয়েন করতে পারে নাই, সেইবারে আবার হচ্ছে করবে, তার মেরিট অনেক। এরকম অনেকেই আছে যে হচ্ছে আপনার ইয়ে করতে পারে নাই, কলেজে করবে। তো এখন কলেজের যে বিষয়টা থাকে যে সিট কম হবে কিন্তু আপনার ক্যান্ডিডেট বেশি হবে, এটাই স্বাভাবিক। আপনার ভালো মার্ক পেতে হবে। হ্যাঁ, তো আর আপনার যদি জব কনফার্ম পাওয়ার ইচ্ছা থাকতো তাহলে আসলে মাদ্রাসা চয়েসের কোনো বিকল্প থাকতো না। এখন তারপরও ভাইবা দিবেন কিনা এটা নিয়ে অনেকে কনফিউশন করে। দেখেন, আপনি ধরেন একটা বেসরকারি কলেজ অথবা স্বায়ত্তশাসিত কলেজে আপনি যখন ভাইবা দিতে যাবেন, আপনি যদি এনটিএসসি এর সার্টিফিকেট থাকে, আপনাকে কিন্তু আলাদাভাবে ভ্যালু, ওইটা একটা বড় ভ্যালু এড করবে এবং আপনাকে আলাদাভাবে মানে ট্রিট করবে, ঠিক আছে। তো এইটা মাথায় রেখেন কিন্তু। যেমন রাজক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, সেটা একটা আইসিটি প্রভাষকের একটা সার্কুলার চলতেছে, ঠিক আছে। সেখানে যদি আপনার এক্সপিরিয়েন্স অথবা এই নিবন্ধন সার্টিফিকেট আপনি ইয়া পাবেন। তারপরে যে আহ উত্তরাতে একটা পুলিশের কি যেন কলেজ আছে না, সেটা আমাদের ওই যে ব্যাসারিতে এক ভাই চাকরি হয়েছে, ঠিক আর্ম আছে। তো পুলিশ ব্যাটালিয়ন। হ্যাঁ, বিলিশ ব্যাটালিয়নে। তো এরকম আরো কিছু ইয়ে আছে যেগুলাতে হচ্ছে নিবন্ধনের সার্টিফিকেট আলাদা ইয়ে করে। ক্যান্টনমেন্টের কলেজগুলোতে নিবন্ধনের সার্টিফিকেট থাকলে আপনাকে আলাদাভাবে ট্রিট করবে। তা গাজীপুর যে ক্যান্টনমেন্ট, মানে ইয়ে আছে রাজেন্দ্রপুর যে ক্যান্টনমেন্ট, সেখানে কিন্তু আইসিটি প্রভাষকের একটা ইয়ে আছে, সার্কুলার আছে। তো এইসব জায়গায় যদি আপনার নিবন্ধনের সার্টিফিকেটটা থাকে কলেজের, তাহলে কিন্তু আপনি সেখানে এক্সট্রা বেনিফিট পাবেন। সেজন্য কনফিডেন্স লো থাকলেও আপনার হচ্ছে ভাইবাটা দিয়ে আসেন, এরপর সার্টিফিকেট পান, এবার চাকরি হবে কি হবে না এটা পরে বিষয়। এমনও তো হতে পারে, ঠিক আছে, যে এই সার্কুলার হয়ে গেল, মানে মাদ্রাসায় যারা চয়েস দিছে তাদের সবার চাকরি হয়ে গেছে, মাদ্রাসায় 400 দিছে, 400 জন তাদের পছন্দ মতো মাদ্রাসা পেয়ে গেছে। এরপর তো মাদ্রাসা ধরেন আরো 1000 পদ ফাঁকা থাকবে, যেহেতু 1450 মাদ্রাসায় ফাঁকা। তো এই 1000 পদ তো আবার ফাঁকা থেকে গেছে। যদি এনটিআরসি মনে করেন যে একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দেবে, যেখানে হচ্ছে এই যারা কলেজে যারা দিছিল ভুল করে, অনেকে তো আসলে না জেনে কলেজে দিছে, আমি আমার সাথে অনেকে কথা হয় যে জানতো না যে মাদ্রাসা আলাদা, বুঝে না আসলে। তারা তো, তার চাকরি দরকার আসলে। হ্যাঁ, আবার বয়স শেষ হয়ে যাচ্ছে, তার যদি একটা চাকরি হয় তাহলে এটা অনেক কিছু, কলেজ মাদ্রাসা তার কাছে এখন বিষয় না, এরকম অনেকেই আছেন আমি জানি। তো তারা যদি একটা চাকরি পায় তাহলে তো সমস্যা নাই। কিন্তু মাদ্রাসায় যারা আছে তাদের সাথে কম্বাইন করে না, এটা ভুল বুঝবেন না। আমি কিন্তু একটা গ্রুপে লেখা লিখছিলাম, ঠিক আছে। অনেকে সেটা আবার ভুল বুঝেন যে স্যার কম্বাইন করতে বলছে, আমি কিন্তু কম্বাইন করতে বলি নাই, ঠিক আছে। বারবার আমি কিন্তু বলছি যে মাদ্রাসা যারা চয়েস দিচ্ছেন তাদের প্রায়োরিটি আগে, তাদের মাদ্রাসায় হবে, হওয়ার পরে যদি ফাঁকা থাকে তাহলে যাতে কলেজের যারা আছে, যারা আসলে ভুল বুঝে দিছে বা কলেজ থেকে এখন মাদ্রাসা আসতে চায়, তাদের একটা চাকরি দরকার, তাদেরকে যেন একটা সুযোগ দেওয়া হয়, তাহলে ভালো হয়, বুঝছেন। আসলে কি, মানে সবাই তো যার যার ভালো চিন্তা করি আমরা, কিন্তু অনেক সময় দেখবেন যে আসলে অন্যের জায়গায় একটু নিজেকে দাঁড় করাইলে তখন আসলে কিন্তু একটু তাদের বিষয়টাও ইয়া হয় যে এক ধরনের একজনের বয়স আছে 34 বছর, তার এইটাই, সে ভুল করবে কলেজে দিছে, তার আসলে চাকরি দরকার, এর পরের বার সে আসলে দিতে পারবে না, নিবন্ধন দিলেও তারা চাকরি হবে না। এবং আসলে এই তার আমার জবও কথাই নাই তার। বলি স্যার, আমি এবার ফার্স্ট টাইম আবেদন করছি। আমি আসলে জানতাম না যে কলেজে কতগুলো সিট খালি থাকে আর মাদ্রাসাতে কত। এখন আবেদন করে স্যার, যখন আমি প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছি তারপরে বুঝতে পারছি যে মাদ্রাসাতে এত বেশি ভ্যাকেন্সি। আসলে এটা আমারও হ্যাঁ, এক মানে অজ্ঞতার কারণে আমার একটা হয়েছে আর কি। এখন বাকিটা যাই হোক, আল্লাহ এখন আসলে হ্যাঁ এরকম অনেকেই আছে যারা একটা জব হইলে আসলে ভালো হয় তাদের জন্য। তো সেজন্য মাদ্রাসা যারা আছেন তাদের আসলে এগেনস্ট যায় না, যদি তাদের চাকরি দেওয়ার পরে যদি শূন্যপদ থাকে বিশেষ একটা গণবিজ্ঞপ্তি দিয়ে তাতে সবাই সুযোগ দেওয়া হয়, এটা হচ্ছে একটা বিষয় ইয়া থাকবে, বুঝতে পারছেন।
এখানে ভুল বোঝার কোনো সুযোগ নাই, আপনারা ভুল বোঝার কোনো ইয়ে নাই, ঠিক আছে। কম্বাইন করতে বলতেছি না, কারণ কম্বাইন আসলে করবে না কেন, এনটিআরসি তো মানে সুস্পষ্ট আগে থেকে আপনাদের আবেদন করার দুইটা জায়গা আছে, সেই জন্য হয়তো কম্বাইন তারা করবে না। আর যদি করেও সেটা আসলে তাদের বিষয়, মানে এটা তো আসলে এনটিএসসি এর উপর তো চাপাচাপি আমরা করতে পারবো না, তাদের স্বাধীন সিদ্ধান্ত তারা নিতে পারে। যেমন তারা সিদ্ধান্ত নিয়েছিল 400, আমরা যে 16তম মানে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আমরা যারা 452 করি, আপনারা যে সাব কোডে পরীক্ষা দেন, এই কারণে যারা পরীক্ষা দিয়েছিলাম তারা জানেন যে তাদের সাথে একটা ইয়া করা হয়েছে, হ্যাঁ অন্যায় করা হয়েছে, যে কম্বাইন করা হয়েছিল 431 করে সাথে। 431 করে সিলেবাসটা তুলনামূলক সহজ ছিল, ওখানে মার্ক পাওয়া ইজি ছিল। কিন্তু আমরা তো বুঝিনি আসলে, আমরা তো আইসিটি দেখে 452 করে দিছি, কিন্তু গণবিজ্ঞপ্তিতে এর আগের বার হচ্ছে মার্ক অনুযায়ী করে নাই, সিরিয়াল অনুযায়ী করে, কিন্তু ওইবার মার্ক অনুযায়ী করছে, মানে কম্বাইন করছে দুইটা। তো এখন আমরা সেই সময় সাফারা রয়েছি, এখন এনটিআরসি সিদ্ধান্ত নিলে আমাদের কিছু করার নাই। সেটা নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু কিছু করার নাই, যার জন্য যারা 452 করে তারা দেখবেন যে অধিকাংশ ভালো কলেজ পায় নাই, ঠিক আছে। আর 431 করে ছিল, মানে চতুর্থ গণবিজ্ঞপ্তির কথা বলছি, তারা সব ভালো করে ভালো ভালো কলেজ পাইছে না। আমার পার্সোনালি আমি যদি বলি, আমার বাসার 5 কিলোমিটারের মধ্যে একটা ডিগ্রি কলেজ ছিল, যেটা আমাদের এলাকার এক ভাই অলরেডি সেখানে চাকরি করে, ঠিক আছে। মানে আমার জন্য ওইটা সবচেয়ে সুইটেবল ছিল, কিন্তু সেটা আমি পাইনি, কারণ ওখানে 431 করে ভোলার এক ভাই হয়েছে, কিন্তু সেও জয়েন করে নাই। আমিও পাইনি, আমার তো এখন অন্য জায়গায় ইন্ডেক্স হয়ে গেছে, আমি তো আর পঞ্চমে আর আবেদন করি নাই। তো বিষয়টা হচ্ছে কি, দেখেন আমার আমার সাথে একটা ইনজাস্টিস হয়ে গেছে না, এনটিএসসি তো এটা ইয়া করছে, মানে এর আগের বার সেরকম করে নাই, করে ফেলছে। এরকম আসলে কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায়। তো ওইটা কম্বাইন করার জন্য আবার 431 কোড যারা, তাদের আবার পক্ষে চলে গেছে, বুঝছেন। তো তাদের ভালো হয়েছে, আবার আমাদের এই এই জন্য কম্বাইন করলে যারা মাদ্রাসা আছে তাদের হয়তো একটু বিপক্ষে যেতে পারে, আবার না করলে হচ্ছে এই কলেজের এদের বিপক্ষে যাবে। আবার কেউ কেউ আছে যে মাদ্রাসায় আবেদন করে, যেমন আমি স্পেসিফিক একজনের নাম মেনশন করি, আমাদের তৌফিক স্যার। তৌফিক স্যার আপনারা জানেন যে এবার পরীক্ষা দিয়েছে উনি, এই 18তম, সে কিন্তু মাদ্রাসায় চয়েস দিয়েছিল, ঠিক আছে। মাদ্রাসা চয়েস দিছে, কি মনে করতেছে সে, তিনি হয়তো ভালো জানেন। এখন ধরেন উনি অনেক ভালো পরীক্ষা দিচ্ছেন, ভালো মার্ক পাবেন, এখন যদি কম্বাইন করা হয় তাহলে কিন্তু উনি একটা ভালো কলেজ হয়তো বা পাইলেও পাইতে পারেন, তাই না, যেহেতু মার্ক অনেক ভালো থাকবে। তাই কম্বাইন করলে কিন্তু ওনার ভালো, আবার অনেক মাদ্রাসায় যারা 40 পেয়ে পাশ করে তাদের জন্য ভালো হবে না, বুঝতে পারছেন। এই হচ্ছে বিষয়টা এরকম আসলে, যেটাই সিদ্ধান্ত নেই কারো পক্ষে কারো বিপক্ষে যাবে, এই জন্য এনটিএসসি যেটা করবে সেটাই ওকে, বুঝতে পারছেন। আমরা এটার উপরে আমাদের কোনো ইয়া নাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, আপনারা যদি কোনো ইয়া করতে চান, প্রশ্ন করতে চান, একটু একে একে করেন, বা আগে একটু মানে হ্যান্ড রাইজ করেন, যাতে গোলযোগ না সৃষ্টি হয়, তাহলে আমরা সেই অনুযায়ী কথা বলি। বিশেষ বিজ্ঞপ্তি হতে পারে কিনা, একটা দেখলাম নিউজ 1 থেকে 16তম, 12তম এবং 16তমদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি। এটা আমি আসলে জানি না, এরকম নিয়ে শুনি নাই। আরে 2 দিন পর পর তো এরকম এই 1 থেকে 12তমরা বিভিন্ন মানুষরা তো আসলে এগুলা, এই সুখবর আসছে অমুক আসছে, এইসব কান নিউজে কানই আসলে দেওয়া উচিত না আমার মতে, বুঝছেন। এনটিএসসি এর ওয়েবসাইটে যেটা দিবে ওইটাই ওকে, বুঝছেন। ওকে স্যার। আচ্ছা, এরপরে আর কোনো প্রশ্ন? স্যার পিডিএফ গুলো একটু শেয়ার করলে ভালো হতো, আমাদের কাছে অনেকের কাছেই নাই। আপনি যদি ফেসবুক প্রাইভেট গ্রুপে থাকেন তাহলে ফিচার অপশনে পিন পোস্ট করা আছে, ঠিক আছে, ফিচার অপশনে পিন পোস্ট করা আছে, আপনি সেখান থেকে পাবেন। এই যে আমি আপনাদেরকে এটা আরো অনেকবার দেখাইছি আসলে, আমরা এখানে কম্বিনেশন স্টুডেন্ট সবাই, এটা আসলে সবারই একটু খোঁজ করে আসলে বের করা উচিত আমার মনে হয়। এই যে গ্রুপটা সবাই দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই গ্রুপে দেখেন, এই যে ফিচার অপশনে যাবেন, ফিচার অপশন, ঠিক আছে, ফিচার অপশনে গিয়ে এইখানে দেখবেন এই যে ভাইবার ক্লাস লিঙ্ক রেকর্ড সব একটা পোস্টের মধ্যে। এখানে এই যে গুগল ড্রাইভ আছে, আমরা আরো অনেকগুলো যে ক্লাস নিয়েছিলাম, প্রায় 9টা 8টার মতো ক্লাস নিয়েছি, সবগুলো এখানে আছে, বুঝছেন। এই যে ড্রাইভের মধ্যে যাবেন, এইখানে সব নোট আছে 1 বাই 1, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। এটার মধ্যে আচ্ছা সব স্যার, পাই। প্রশ্ন ছিল আর যে বলেন। স্যার, যে পত্রিকায় দিয়েছিল যে মহিলা কোটা বাতিল হচ্ছে স্যার, হ্যাঁ পত্রিকায় দিয়েছে, তো এটা কি আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কি এটা সম্ভাবনা আছে নাকি পরবর্তীতে সপ্তম গণবিজ্ঞপ্তিতে?
আর যদি হয় আমার তাহলে তো স্যার হচ্ছে পিছিয়ে যাবে, কারণ চাহিদা তো নেওয়া হয়েছে অলরেডি মানে ফিমেল কোটার উপরে। তো যদি এর ফিমেল আগে কোটা প্রজ্ঞাপন হয়, আসলে এটা তো প্রজ্ঞাপন আসে তারপরে, আর এখনো কিন্তু আপনার চাহিদা নেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এখনো যাচাই বাছাই চলতেছে জানেন, যাচাই বাছাই হ্যাঁ চলতেছে। ওই যে মাউসি কর্তৃক যাচাই বাছাই চলতেছে, মানে সর্বশেষ যাচাই বাছাই, যাতে কোনো কারণে একজন মানুষও ইয়া না হয়। এখন আপনাদেরকে একটা আমি খুব ইয়ার কথা বলি, আমাদের আইসিটি নিবন্ধনধারীদের একটা আইসিটি নিবন্ধন ফোরাম নামে আমাদের একটা গ্রুপ আছে, মানে পাবলিক গ্রুপ আর কি। এটা আমি ক্রিয়েট করে রাখছি, এটার কারণ হচ্ছে ওইটা সবাই যাতে মানে কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন গতবার অনেকে কিন্তু ভালো মেরিটধারীরাও সাফার হয়েছে, যে একজনের কথা বললাম শারমিন আপু, ভুল চাহিদার জন্য দেখেন তার মেরিট পাস, সে ভালো একটা কলেজে হওয়ার কথা ছিল, কিন্তু সে ভুল চাহিদার জন্য সে ওই কলেজে পাইছে, কিন্তু যাই দেখে যে সেখানে অলরেডি একজন আছে, বুঝছেন। এরকম তো এই জন্য বারবার যাচাই বাছাই করার পর এই ভুল যাতে না হয়। যেমন আমি যে গণবিজ্ঞপ্তির শূন্যপদের পোস্টটা দিছি, সেখানে এক ভাই দেখবেন কমেন্ট করছিল যে এটা 17তম গণবিজ্ঞপ্তি, এখানে তো অলরেডি জয়েন করছে, এখানে দুইজন অলরেডি 17তম জয়েন করছে, দুইটা কলেজের নাম মেনশন করছে, তো তারা আমি কলেজের নাম দুইটা দিতে বললাম। তো সে দুইটা দিছে, দেওয়ার পরে আমি এটা এই দুইটা কলেজের ইএমআইএস থেকে তাদের প্রিন্সিপালের নাম্বার বের করে আমি ফোন দিছি প্রিন্সিপাল স্যারের, স্যার আপনাদের এখানে ফাঁকা আছে কিনা। সে বলছে হ্যাঁ আইসিডি ফাঁকা আছে, জয়েন করেন, এবং আমি ইএমআইএস দেখছি ওকে। এটা কেন করছি জানেন, আমার কিন্তু এখানে কনফার্ম হওয়ার দরকার ছিল না, আমি একটা কারণেই করছি, কারণ ওইটা যদি শূন্য পদ দেয় এবং ওখানে যদি একজন মানুষ ভুল চাহিদার জন্য হয়, সে কিন্তু আসলে সাফারার হবে। তো এরকম যদি কারো চোখে পড়ে অবশ্যই এনটিআরসি কে ইনফর্ম করবেন, বা এখন কারণ এখন কিন্তু যাচাই বাছাই চলতেছে, এই পর্যায়ে যদি ইনফর্ম করা যায় তাহলে সেটা তো আমাদেরই এক ভাই, অন্য কেউ একজন, ঠিক আছে, আমি আপনার আমার মতোই একজন, তো তাই না, একজন আর হচ্ছে সে বঞ্চিত হবে ভালো করার পরেও, বুঝতে পারছেন। যার জন্য আমি ওইটা কনফার্ম হয়েছি যে আসলে জয়েন করছি, আসলে করে নাই, দুইটা কলেজে শূন্যপদ ফাঁকা আছে, আমি নিজে যাচাই করে দেখছি। এবং যে শূন্যপদ গুলো দেখা যাচ্ছে, এগুলো আমি অন্তত আমার বরিশালে যে 10টা আছে, এই 10টা আমি যাচাই করে দেখছি, হ্যাঁ এই 10টা কলেজে শূন্যপদ আছে। এবং ওখানে যে নিউজ ইয়েগুলো আছে, এগুলা মানে সবগুলো তো বাংলাদেশে এতগুলো আসলে যাচাই করা সম্ভব না, এগুলো তো ওই ওয়েবসাইট থেকেই পাওয়া তথ্যগুলা, ঠিক স্যার আছে। আসলে এখন অনেক সহজ স্যার, ইএমএস ওই ডাটাবেস থেকে যাচাই করা যায়, এবং ওই প্রতিষ্ঠানের রেপুটেশন এখন বিভিন্ন বোর্ড রেজাল্ট থেকেও অ্যানালিসিস করে অনেক বছরের রেজাল্ট অ্যানালাইসিস করা যায়, খুব সহজ। না সেটা রেজাল্ট অ্যানালিসিস করা যায়, ওটা পরে অন্য জিনিস, কিন্তু আমি যেটা বলতেছি যে ওইখানে শূন্যপদ আছে কিনা, ধরেন ভুল চাহিদা দিছি কিনা, এটা সরি এটা না, জি স্যার। ভুল চাহিদা দিছি কিনা, এই যে লিস্টগুলা, এইগুলা কিন্তু আমি প্রথম ভাবছিলাম এটা মনে হয় ঠিক না, কিন্তু আমি যাচাই করে দেখলাম, বিশেষ করে আমার জেলায় যাচাই করে দেখলাম এগুলো আসলে শূন্যপদ এখানে এইসব জায়গায় আছে। সেজন্য চাই এটা যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শূন্যপদ এইটাই হবে, হয়তো কিছু জিনিস প্লাস মাইনাস অল্প কিছু হইতে পারে, বাট অধিকাংশ সিমিলার থাকবে দেখবেন, এগুলো কিন্তু ওই যে ওয়েবসাইটে ছিল সেখান থেকে কিন্তু নেওয়া। এনটিআরসি এর যে প্রথমে যে ওয়েবসাইটে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি একবার প্রকাশ করেছিল, 2 দিন পর হাইড করেছে, সেই তথ্যগুলো কিন্তু ওখান থেকেই কিন্তু নেওয়া। এবং এটা যে অথেন্টিক সেটা আমি যাচাই করছি আমার জেলা থেকে। এবং আজকে যে ওই এক ভাই বললো যে এটা 17তম শূন্যপদ, মানে এখানে 2জন জয়েন করছে আমি জানি, কিন্তু পরে আমি তার কাছে কলেজের দুইটা নাম নিয়ে নিজে যাচাই করে দেখছি না সেখানে শূন্যপদ আছে, সুপারিশ পাইছিল, কোনো কারণে জয়েন করেনি, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আসলে খেয়াল রাখতে হবে। আমি ওই যে নিবন্ধন ফর্মের কথা কেন বললাম, কারণ এই ধরনের তথ্যগুলা ওইটাই অলরেডি 1000-এর মতো আমাদের নিবন্ধনধারীরা যুক্ত আছে বা নিবন্ধন প্রত্যাশীরা যুক্ত আছে। এখানে ওইখানে যদি একটা প্ল্যাটফর্মে আমাদের সকল আইসিটি নিবন্ধনধারী এক জায়গায় যুক্ত হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো। বিশেষ করে এই ধরেন যে আপনার জেলায় কয়জন কোথায় কে দিচ্ছে, মানে চাহিদা মানে চয়েস দিচ্ছে, সেটা একটু নিজেদের মধ্যে যদি আলোচনা করে দেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। যেমন আমি যে বলি যে ভোলার একজন ভাই আমার এই পাশের কলেজে দিছে, এখন সে যদি এইটা সে চাকরি করবে কি করবে না সে আন্দাজে দিয়ে রাখছে, সে একটা অন্য একটা সরকারি চাকরি করে, প্রথম শ্রেণীর চাকরি করে, হ্যাঁ। তো সে দিয়ে রাখছেন, তার সাথে যদি আমি আগে যোগাযোগটা করতে পারতাম তাহলে বলতাম, রিকোয়েস্ট করতাম যে ভাই আপনি এখানে দিয়েন না, কারণ এখান দিলে আপনি জয়েন করবেন না, শুধু শুধু আমার একটা নষ্ট হবে, ঠিক আছে। বিষয়টা সেটা, এরকম আলোচনা করা যাইতো আর কি। বা আমি ভুল চাহিদা হলে সেই বিষয়ে কথা বলা যাইতো, যে এইখানে ভুল চাহিদা আছে, প্রিন্সিপালের সাথে কথা বলে বা এই জন্য আমাদের পারস্পরিক সহযোগিতা দরকার, একটা প্ল্যাটফর্মে আসলে সবাই থাকা দরকার, বুঝছেন। আইসিটি আমাদের এই যে প্রাইভেট গ্রুপে তো প্রায় 1000 মেম্বার আছেন যারা 18তম পরীক্ষা দিয়েছেন, এবং অধিকাংশ দেখা যাবে ভাইবা দিচ্ছে এবার,
ঠিক আছে, 600-700 মতো মানুষ এবার ভাইবা দিবে এই গ্রুপ থেকে। এই গ্রুপেও আপনারা একটু এই বিষয়গুলো একটু নিজেদের মধ্যে আপডেট করেন। গণবিজ্ঞপ্তি হওয়ার পর, গণবিজ্ঞপ্তি তো রিসেন্টলি হয়ে যাবে, মানে আপনাদের ভাইবা শেষ হওয়ার আশা করি 15-20 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। ঠিক আছে, রেজাল্ট তো সবই প্রস্তুত, শুধু এই ভাইবার মার্কটা যুক্ত করলেই হয়ে যাবে আর কি। তো সেজন্য নিজেদের মধ্যে এই শূন্যপদের বিষয়গুলো একটু ক্লিয়ার করে, কার সব যার যার এলাকায়, এই যে এখানে যে আমি লিস্টটা দিছি, আপনার এলাকায় কোন পোস্টগুলো ফাঁকা আছে সেগুলো একটু ইএমআইএস এ যাই দেখেন, অথবা প্রিন্সিপালকে ফোন করে জিজ্ঞেস করে দেখেন যে আসলেই ফাঁকা আছে কিনা। যদি কোনো কারণে ভুল চাহিদা থাকে তাহলে সেটা এখন ইনফর্ম করলে সেটা সংশোধন করে দিতে পারবে, সংশোধন করার এখনো সুযোগ হয়তো আছে, হ্যাঁ, ইয়ের কাছে। আদারওয়াইজ একজন ভুল চাহিদায় আপনি নিজেও এটা ফেসে যেতে পারেন, ভুল চাহিদায়। এই জন্য আমাদের এই 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 শূন্যপদ দেখে আমাদের এই কাজটা একটু সবাই আমি রিকোয়েস্ট করে এই কাজটা করেন, ঠিক আছে। তাহলে এটা তাহলে আমার স্যার, পার্সোনালি কিন্তু, এটা কিন্তু আমার পার্সোনালি কিন্তু বেনিফিট নেই, কিন্তু আপনাদের সবচেয়ে বেশি বেনিফিট। আপনার এলাকায় দেখেন যে আপনার এলাকায় যে পোস্ট গুলো আছে এগুলো অ্যাকচুয়ালি আসলে খালি কিনে, আপনি একটু ইএমআইএস ওয়েবসাইটে যাই দেখেন এগুলা। আর মাদ্রাসার জন্য জন্য আলাদা আছে মেমিস, MEMIS, ঠিক আছে, মেমিস। মেমিস যে এই ইন নাম্বার, এই যে ইন নাম্বারটা, এই যে প্রথমে যে ইয়াটা দেখতে পাচ্ছেন প্রথম কলামটা, ইন নাম্বার, এই নাম্বার দিয়ে সার্চ করে দেখেন, বা ওখানে জেলা উপজেলা দিয়েও সার্চ করা যায়। সার্চ করে দেখেন যে ওখানে আইসিটি প্রভাষক আছে কিনা, অলরেডি ইন্ডেক্স পাইছে কিনা, বা ইয়ারে ফোন করতে পারে। এটা গ্রুপ ওয়াইজ করেন, এটা ভালো হবে নিজ জেলায়, তাহলে আর কেউ ভুল চাহিদায় সাফারার হবেন না। এবং নিজেদের মধ্যে আলোচনা করে যদি আপনারা মানে ইয়ে দিতে পারেন, মানে চয়েস দিতে পারেন, তাহলে দেখবেন যে অনেকেরই আছে মানে এক জেলায় আর এক জেলায় পড়বেন না। ঠিক আছে, নিজেদের মধ্যে যদি একটু ইয়ে করে দেওয়া যায়, এই হচ্ছে বিষয়। স্যার এটা কাকে জানাবো স্যার? একটা ভুল চাহিদা দিছে তো স্যার, মানে ভুল এটা ভুল চাহিদা যদি দেয় তাহলে প্রথমে আপনি কনফার্ম প্রিন্সিপালের কাছ থেকে যে এখানে পোস্ট ফাঁকা আছে কিনা। পোস্ট ফাঁকা যদি থাকে তাহলে আপনি হচ্ছে ওই এখন মাওসিরা এটা ইয়ে করতেছে, ঠিক আছে, মাওসিরা আপনার হচ্ছে এই এটা ইয়ে করতেছে, এই কি বলে, এটা তদন্ত করতেছে। তো আপনি প্রিন্সিপাল স্যার আপনার তো এটা নিয়ে চাহিদা দেওয়া আছে, আর ওই চাহিদা যদি অনলাইনে পাবলিশ হয় এবং এটা কিন্তু ওই প্রিন্সিপাল শোকজ খাবে, কোনো কারণে যদি ওখানে ভুল নিয়ে ইয়া হয়, আর একজন সুপারিশ হয় এবং সে যদি অভিযোগ জানায় পরবর্তী, তাহলে কিন্তু প্রিন্সিপাল শোকজ খাবে। এই জন্য প্রিন্সিপালরে বললে সে নিজ উদ্যোগে দেখবেন যে মাওসিরে জানাই এটা সংশোধন করাই দিবে, বুঝছেন। মানে প্রিন্সিপালে কিন্তু আরো সমস্যা, সেই ইয়া হবে আর আলটিমেটলি সমস্যায় পড়বে, এবং যে সুপারিশ হবে সে তো পড়বেই আর কি। এই জন্য আপনারা প্রিন্সিপালকে জানালে সেই ব্যবস্থা নেই, অথবা এনটিএসসি জানাতে পারেন যে এই জায়গায় এরকম একটা ভুল সুপারিশ দেওয়া আছে, ঠিক আছে, এটা জানাতে পারেন হটলাইনে ফোন করে। তাহলে তো স্যার যেহেতু এখনো চাহিদা চলতেছে, তো এর মধ্যে যদি মহিলা কোটার ওই প্রজ্ঞাপনটা হয়ে যায় তাহলে তো মানে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে হয়তো মহিলা কোটা থাকবে না, এই সম্ভাবনাও তাহলে আছে। এইটা আমি আসলে জানি না যে এটা কি করবে, কতদূর আপডেট নিউজে করতে দিয়েছে পারে। যে কাজ চলতেছে, যে কোনো সময় প্রজ্ঞাপন, এরকম মানে পত্রিকায় দিছে। এটা তো আসলে বাংলাদেশে কত কিছু হয় বুঝছেন, এখানে কখন কি যে মানে কোন স্যার এই যে পদ্ধতি। দেখেন সামনে যে লিস্ট আছে খালি ফিমেল কোটা ফিমেল কোটা, মানে স্যার এটা তো স্যার সফটওয়্যারের মাধ্যমে যদি করে দিতে পারে স্যার, অটোমেটিক যদি এরকম তো করতে পারে। এগুলো করতে দেখা পারেন, গেছে অনেক এনটিআরসি অনেক চাইলে তো। ফিমেল জয়েনও করবে না, খালিও থেকে যাবে, আবার জবও পাবে না বেকাররা, এরকমই বেশি। শোনেন, আমাদের সবচেয়ে ইয়ার বিষয় কি, যারা বরিশালে আছে জানেন অমৃতলাল কলেজ চিনে না মনে হয় এমন মানুষ নাই। মানে বরিশাল জি স্যার, বোর্ডে জি স্যার। যদি বলি 1 2 3 তিনটা, বরিশাল বোর্ডে 1 2 3 এর একটা, মানে বরিশাল ক্যাডেট কলেজ, অমৃতলাল এবং বরিশাল উমেন্স কলেজ, এই তিনটে তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাই না? তো সেই অমৃতলালে আমাদের কাছে ফিমেল কোঠা আছে, ফিমেল কোটা বুঝছেন, দিয়ে রাখছে। অমৃতলাল ফিমেল কোঠা আছে। এখন আসলে তারাই ভালো জানে, এরকম আরো যদি মানে আমরা গড়ে হিসাব করি অনেক ভালো কলেজগুলোতে আসলে ফিমেল কোটা আছে। মেয়েরা কিন্তু আপুদেরকে কিন্তু ছোট করে দেখার সুযোগ নেই, কারণ মেরিটে ফার্স্ট সেকেন্ড থার্ড ম্যাক্সিমাম তো আপুরাই হয় দেখেন। তো তাদেরকে আসলে কোটা দিয়ে তো আলাদাভাবে ট্রিট করার দরকার হয় না আমার কাছে মনে হয়। যেটা যদি আসলে এই ফিমেল কোটাটা এনটিআরসি এর কোনো হাত নাই, আমি এর আগেও বলছিলাম যে এনটিআরসি কিন্তু ফিমেল কোটায় কোনো হাত নাই। এইটা হচ্ছে কি মাওসি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে শিক্ষা অধিদপ্তর আছে তাদের একটা নীতিমালা আছে, হ্যাঁ, যে একটা নির্দিষ্ট 30% একটা ন্যূনতম হচ্ছে মহিলা থাকতে হবে। হ্যাঁ, তো অনেক কলেজে সেগুলো মেনটেন করে নাই, বা অনেক প্রতিষ্ঠান মেনটেন করে নাই, মাদ্রাসা হইতে পারে এটা। আর এই যে চাহিদা যারা দিছে মূলত তাদের হাতে এটা কারিশমাটি ছিল, বুঝছেন। হ্যাঁ, আমি আমার আমার এই পাশের প্রতিষ্ঠানের একটা প্রিন্সিপাল ছিল, সেটা হচ্ছে বিশেষ একটা গণবিদ্যালয়, সেখানে ফিমেল কোটা ছিল। পরে আমি প্রিন্সিপালকে ফোন করে বললাম যে স্যার আপনি ফিমেল কোটা কেন দিলেন।
এটা তো মেল করা দিতে পারতেন। আপনি তো আইসিটিতে এমনিই লোক পাবেন না, তার ফিমেল করা দিলেন। তো সে পরে ভুল বুঝতে পারে যে এখন কি কোনো অপশন আছে, আমি কি এখন তো কোনো অপশন নাই ফিমেল কোটা দেওয়ার, ঠিক আছে। তখন ইয়ে করে এর পরের বছর সে আবার মেল কোটা দিছে, মানে ফিমেল উঠাই দিছিল, কিন্তু পরের বার তো আবার পায় নাই, মানে চতুর্থ কর্মী বিজ্ঞপ্তিতে পায় নাই, পঞ্চমে পায় নাই সে, ঠিক আছে। তো যাই হোক আর কি, শূন্যপদ আসলে কিছু কিছু জেলায় তুলনায় অনেক বেশি আছে। তো আবার কিছু জেলায় খুবই কম, বিশেষ করে গাজীপুরে দেখলাম যে নাই বললেই চলে আর কি, ঠিক আছে। তারপর আরো কিছু জেলা আছে, টাঙ্গাইলেও মনে হয় কম। কিছু আসসালামু কিছু আলাইকুম। জেলায় মানে কিছু কিছু জেলায় আছে মানে কলেজে শূন্যপদ একটু একেবারে কম, কিছু কিছু জেলায় একেবারে নাই বললে চলে এরকম। এবারে যে স্যার টাঙ্গাইলে 2টা পাইছে স্যার, 2টা স্যার আছে। হ্যাঁ, 2টা আছে মনে হয়। যাক, এটা আমাদের একটা নীতিমালা পরিবর্তনে কিন্তু আবার এই শূন্যপদ ডাবল হয়ে যেতে পারে। সেটা কোনটা? সেটা হচ্ছে বাংলা বা ইংরেজির মতো আইসিটি তে যদি 2-3 জন শিক্ষক থাকে এবং ডিগ্রি বা অনার্সে আইসিটি যদি বাধ্যতামূলক একটা এখনো অনার্সে আছে আইসিটি পড়ায়, বাট এটা যদি ম্যান্ডেটরি একটা করে ফেলায়, তখন দেখা যাবে যে আসলে ডিগ্রি শাখায় আইসিটি আপনার নিয়োগ দেওয়া লাগবে। তখন প্রত্যেকটা কলেজে বাংলা ইংলিশের মধ্যে 3-4 জন করে আইসিটি শিক্ষক থাকবে, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা তথ্য জানার ছিল। বলেন। আমি যে সিমটা দিয়ে আবেদন করছিলাম, যে নাম্বারটা দিয়ে, ওই নাম্বারটা আমার হারিয়ে গেছে, এখন কোনোভাবে তুলতে পারতেছি না। এটা কি কোনো সমস্যা হবে? এটা আমার জানা নাই, এই ধরনের সমস্যা আসলে পড়ি নাই কখনো। আপনার রেজাল্ট যদি আপনি ওইটা ছাড়া দেখতে পারেন, ঠিক আছে, তাহলে তো সমস্যা নেই। এখন তো অনলাইনে দেখা যাচ্ছে সবকিছু। এখন আচ্ছা, সবকিছু তাহলে সমস্যা নেই। না, ওই অনলাইনে দেখা যাচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে না, সেটা তো আপনার ওই নাম্বার মেসেজ আসে, সেটা যদি এটা আপনার আমার কাছে লেখা আছে, থাকে। ইউজারনেম পাসওয়ার্ড আছে আমার কাছে। আচ্ছা, থাকলে তো তাহলে সমস্যা নেই। হুম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে, কোনো বিষয় স্যার জিজ্ঞেস? যখন স্যার ওই কলেজ চয়েসের ব্যাপার স্যাপার আসবে তখনও তো স্যার আমাদের এভাবে গাইড দেয়া হবে, তাই না স্যার? হ্যাঁ, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, গ্রুপের নাম হচ্ছে আইসিটি নিবন্ধন ফোরাম। সেটা আইসিটি নিবন্ধন ফোরাম নামে আমাদের একটা, আপনারা সবাই যখন পাশ করে যাবেন, এটা একটা পাবলিক গ্রুপ, সবাই সেটায় যুক্ত থাকেন। এবং আইসিটি নিবন্ধন যারা দেয় আপনাদের আশেপাশে পরিচিত, সবাই কাইন্ডলি একটু ওই গ্রুপে যুক্ত রাখেন। এখানে আমাদের রিলেটেড, বিশেষ করে আইসিটি রিলেটেড যার যা পোস্ট, মানে এটা পাবলিক গ্রুপ, তো যে যা ইচ্ছা পোস্ট এখানে করতে পারেন। তবে আইসিটি রিলেটেড বিষয়গুলো করলে ভালো হয়, আমিও মাঝে মধ্যে করি। আরো কয়েকজন আমাদের এখানে আছেন যারা নিয়মিত পোস্ট টোস্ট করেন, ঠিক আছে, করলে ভালো হয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি গ্রুপের স্যার আমাদের যে ইবুক আর হার্ড এই যে কপিটা এটা দিচ্ছেন এটা ওটা কি সেম স্যার? এই যে এনটিআরসিএ আইসিটি নিবন্ধন ফোরাম, এইখানে আপনারা আপনাদের যে পাবলিক যে আলোচনাগুলো আছে সেগুলা করতে পারেন, করলে ভালো হয়। এই যে অনেকে ভাই আছে যারা একটু এখানে পোস্ট টোস্ট করেন, যে আমাদের আব্দুর রহমান রাব্বি ভাই, আরো অনেকে আছে পোস্ট করেন। তো এগুলা করলে ভালো হয়, কারণ এখানে একটা প্ল্যাটফর্মে যদি সকল আইসিটি নিবন্ধনধারীরা আনা যায়, ঠিক আছে, তাহলে ভালো হয়। বিশেষ করে আমাদের এই সামনে গণবিজ্ঞপ্তি আসতেছে, আলোচনা করা যাবে গণবিজ্ঞপ্তির মানে হচ্ছে আপনি কোথায় কি দিতে চান সেই বিষয়গুলো নিয়ে পোস্ট করা যাবে, বা পাবলিক কোনো অ্যাওয়ারনেস কোনো পোস্ট থাকলে সেটাও এখানে করতে পারেন, মানে আইসিটি বিষয়ে। আচ্ছা, কি যেন বলতেছিলেন এই ভাই, কি বললেন? স্যার ইবুক আর যে পিডিএফ এর হার্ড কপিটা দিচ্ছেন দুইটা কি সেম একদম হুবহু? না, হুবহু সেম না। স্যার ইবুক আর পিডিএফ কি আলাদা আছে স্যার? ওই যে আপনার যে হার্ড কপি আর ওই যে আপনার ইবুকটা, ওই দুইটা কি সেম না আলাদা স্যার? এটা জানতে চাচ্ছিলাম। আলাদা আলাদা আলাদা। স্যার ওইটা কি কোনো ভিন্নতা পাওয়া যাবে ইবুকে, যে তথ্য বেশি বা এরকম কিছু? না, তথ্য ইবুকে বেশি না, হার্ড কপিতে বেশি। হার্ড কপি তো আসলে সকল ভাইবার জন্য আর কি, সকল, আপনি ব্যাংক ভাইবা বলেন, প্রাইভেট বলেন, আইএসপি সব, মানে অনেক ভাইবা অভিজ্ঞতা অনেকগুলো বেশি আছে প্রাইভেট সেক্টর বা ব্যাংকের, যেগুলো ইবুকে। এই ইবুক শুধু আপনার, এই পিডিএফ গুলো শুধুমাত্র আপনাদের নিবন্ধনের জন্য, বুঝতে পারছেন? স্যার ইবুকটা কি শুধু স্যার ওই সফট কপিটা আপনি করে দিচ্ছেন আর কি, এই তো স্যার?
হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, ধন্যবাদ। এখানে রিটেনে যারা আছেন তাদের তো আছে এগুলা এগুলা ইবুকটা একটু গোছায় একটা বইয়ের মতো করছি আর কি। আর এখানে যেহেতু আমাদের ক্লাস নিয়েছি, ক্লাস লেকচার ওয়াইজ আর কি পিডিএফ দেওয়া আছে, এই হচ্ছে বিষয়। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এই ডেট অফ রেজাল্ট পাবলিকেশন স্যার সার্টিফিকেট এটা তো লেখা নেই স্যার। এখন এটা তো স্যার নিয়ে গেলাম, এটা তো স্যার দেখলোই না স্যার। এই ভাইবা দিলাম তো স্যার যেমন সার্টিফিকেটে সার্টিফিকেটে লেখা নাই, কিন্তু আপনার ওই যে মার্কশিটে লেখা থাকার কথা। ইস্যু ডেট আছে শুধু। হ্যাঁ, ইস্যু ডেট। হ্যাঁ ইস্যু ডেট। আসলে এইটা একটা কমপ্লেক্স ইস্যু হয়ে গেছে কি, এক এক ভার্সিটি না তাদের নিজেদের ইচ্ছা মতো আর কি সার্টিফিকেটের ফরম্যাট বানাইছে। একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আসলে ইউজিসি করে দিলে হয়তো ভালো হতো, সেটা নাই, এটা নিয়ে সমস্যা। কিন্তু একটা বিষয়, সেটা আপনি পরবর্তীতেও চেকিং এ, এমপিও চেকিং এও এটা আপনাকে ধরবে, ঠিক আছে? এখন কোনো কারণে স্কিপ হয়ে গেল, কিন্তু এমপিও চেকিং এ এই জিনিসটা আপনাকে চেক করবে যে আপনি পাশ করার আগে, যেমন অনেকেই আছে যে পাশ করে নাই কিন্তু সে নিবন্ধনে অ্যাপ্লাই করে নিবন্ধন পরীক্ষা, এরকম হইতে পারে না, সকল জবের ক্ষেত্রে কিন্তু তাই। এটা কিন্তু চেক করে, বুঝছেন, এমপি এর ক্ষেত্রেও। এখানে কোনো কারণে স্যারের মন মর্জি হয়তো দেখে নাই। হ্যাঁ, স্যার এটা ঠিক কি আছে। প্রবলেম হবে স্যার? এরপরে কি স্যার নিয়ে যাব স্যার ভিতরে? এটা তো স্যার বলে না তো স্যার ওখানে। ভিতরে বলতে কি মানে ওই ভাইবা বোর্ডে যখন আমাদেরকে সার্টিফিকেট গুলা আগে চেক করে নিল, চেক করে ওখানে থেকে বললো যে এগুলা নিতে হবে না। ওই তিনটা মানে সার্টিফিকেট গুলা আর হলো আপনার এনআইডি আর হলো এডমিট কার্ড, এই 5টা কাগজ নিয়ে ওইখানে শুনেন, ওইখানে যা বলবে তাই, আমি বললে তো হবে না। ওইখানে তারা যা বলবে, যে ইনস্ট্রাকশন দেবে সেটাই ফলো করতে হবে, বুঝছেন? তারা যদি নিয়ে যেতে বলে তাহলে আপনি ভিতরে নিয়ে যাবেন, না নিয়ে যাবেন না, বেশি রয়েছে এটা। ওইখানে যারা ইনস্ট্রাকশন সেটাই ফলো করতে হবে ওখানে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আমি একটু একটা ব্যাপারে পরামর্শ চাচ্ছিলাম আপনার। মানে আমি যখন অ্যাপ্লাই করি স্যার, তখন হচ্ছে আমার মায়ের নাম যেটা ছিল, পরবর্তীতে অ্যাপ্লাই করার পরে আমি চেঞ্জ করেছি। আমার ফুল হচ্ছে সার্টিফিকেট এবং হচ্ছে ভোটার আইডি কার্ড সবকিছু। তা এখন তো স্যার আমি যদি ভাইভায় পাশ করি, তাহলে আমি তো আগের নামেই মানে আগের মায়ের নামেই হচ্ছে আমি সার্টিফিকেট পাবো। এটার জন্য রাইট, আবেদন করতে হবে। তো এটা আবেদনের পরে সংশোধন করতে তখন হবে। হয়তো দিবে। তা এখন স্যার আমার যেদিন ভাইভা দিতে যাব, আমার 22 তারিখ পড়েছে স্যার। তো ওই দিনই যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এটা কি মানে নিবে? এটা আমি করতে না, চাচ্ছি। এটা যেহেতু আমার এটা বাড়ি রাজশাহী স্যার। সার্টিফিকেট পাস করার পরে আবেদন, মানে সার্টিফিকেট সংশোধন করতে হয়। Granted, হ্যাঁ, কাজটা তো হবে অবশ্যই পরে। ফেল করলে তো ফেল করলাম, আর পাশ করলে কাজ হলো। কিন্তু আমি আবেদনটা যদি ওই 22 তারিখে জমা দিই, তাহলে এটা মানে হবে কিনা এই ব্যাপারে একটু এটা পরামর্শ চাচ্ছি। এটা এনটিএসসি বলতে পারবে হবে কিনা, আপনি নিয়ে যেতে পারবেন। তবে আমি নিজেই সংশোধন করাইছি, সেটা পাস করার পরে সার্টিফিকেট সংশোধন করাইছি, আবেদন সংশোধন হয় না। এনটিএসসি থেকে আমাকে এটা বলছিল, আমার যতদূর মনে আছে, যে আমার বাবার নামের একটা এমডি শব্দটা যুক্ত ছিল না, যেটা আমার এনআইডি তে ছিল এবং আমার হচ্ছে সার্টিফিকেট ছিল। তো সেটা আমি পরবর্তীতে সংশোধন করাইছি, সার্টিফিকেট সংশোধন করাইছি, কোনো আবেদন সংশোধন করা হয় না, এটা আমাকে বলছিল। আপনি নিয়ে যেতে দেখতে পারেন, তারা আপনাকে রিপ্লাই দিয়ে দেবে। তাহলে স্যার ওখানে একটু খোঁজ খবর নিয়ে যদি হয়তো মানে অ্যাপ্লিকেশনটা জমা নেই, হয়তো জমা দিয়ে আসলাম, এরকম বিষয়। হুম। মানে আমার হোম ডিস্ট্রিক্ট আছে, আবার ভাবলাম যে পাশ করলে আবার আমাকে কষ্ট করে যেতে হবে। আর যদি ওনারা জমা নেন, তাহলে হয়তো জমাটা হয়ে গেল একই দিনে। এই জন্য স্যার জিজ্ঞাসা করলাম। আর স্যার আচ্ছা, আমরা যে কাগজপত্র স্যার নিব, ওইটা কি এক কপি স্যার আমরা কি ওই সিগনেচার করে নিয়ে যাবো, অ্যাটাস্টেড করে নিয়ে যাবো সত্যায়িত, না এমনি নিয়ে সপ্তাহে তো যাবো? লাগবে না, সপ্তাহে তো লাগবে না। আর অ্যাপ্লিকেশন করলে স্যার ওটার সাথে কোনো কাগজপত্র লাগে স্যার, সত্যায়িত কোনো? এই ব্যাপারে জানা আছে না, স্যার? অ্যাপ্লিকেশনে লাগে, অ্যাপ্লিকেশন তো ওইভাবে আপনাকে বলে দেয় না যে এই জিনিস লাগবে, ঠিক আছে? আপনি তো এমনি একটা অ্যাপ্লিকেশন দিতে যাচ্ছেন। আর ওই যে সংশোধনের যে অ্যাপ্লিকেশন, সেখানে অনেক জিনিসপত্র লাগে, সেটা ওয়েবসাইটে আছে সার্টিফিকেট সংশোধনের, ঠিক আছে? আগে আপনি আবেদন নিয়ে যান, তারপর দেখেন কি বলে, এরপরে তারাই বলে দিবে কি লাগবে না লাগবে, বুঝছেন? প্রয়োজনে হয়তো স্যার আসসালামু আলাইকুম। কাউকে পাঠিয়ে দিলাম, এরকম হয়তো মানে পরবর্তীতে যদি ওনারা চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আলাইকুম। ওয়েবসাইটে স্যার পাবো স্যার? কোন সেকশনে পাবো এটা স্যার? এই সার্টিফিকেট সংশোধনের জন্য কি কি কাগজপত্র লাগবে? সেটা আপনি আগে পাস করার পরে সার্টিফিকেট পান, তারপরে পেয়ে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে? আমার একটা ভিডিও আছে, এখন ওটা পাবো না দেখেন। স্যার? হ্যাঁ, স্যার আমার এখন একটা পাবো ভিডিও না? আছে, ওটা দেখেন। আমার ইউটিউবে একটা ভিডিও আছে সংশোধনের, সেটা দেখেন, তাহলে ওটা দেখে দেখে সংশোধন করতে পারবেন, ঠিক আছে?
সার্টিফিকেট সংশোধন। আচ্ছা, ওকে একজন ভাই বলছে স্যার যে আমার আসসালামু আলাইকুম। বাড়ির পাশে। ওয়ালাইকুম সালাম, জি বলেন। স্যার আচ্ছা একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমাদের ভাইবা রেজাল্ট দেওয়ার পরে গণবিজ্ঞপ্তির মধ্যে কি কোনো নির্দিষ্ট টাইম ডিউরেশন আছে, যে হচ্ছে 2 মাস বা 3 মাসের মধ্যে হচ্ছে ভাইবার রেজাল্ট এই গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এরকম কিছু? না, এনটিএসসি এর কোনো কিছুই আসলে এরকম ডেডলাইন অনুযায়ী চলে না, বুঝছেন, তারা নিজেদের মতো করে চালায়। তবে নর্মালি দেখা গেছে কি যে ভাইবার রেজাল্ট, ভাইবার মানে যেমন ধরেন আপনার স্কুল পর্যায়ে ভাইবা দিতে, তার মানে সেটা তো বসে নাই, সেটা তো অলরেডি সার্ভারে তারা আপলোড করে দেওয়ার কথা, তাই না? এই আর কি। তো পর্যায়ক্রমে হয়তো ভাইবা অনেকদিন হয়ে গেলে 15 দিনের মধ্যে তারা রেজাল্ট দিয়ে দিতে পারে। কোন রেজাল্ট দিলে সার্টিফিকেট আবার ওই যে জেলায় যেতে একটা সমস্যা হয়, এবং এবার যদি ই সার্টিফিকেট দেয় তাহলে তো এটা সমস্যাটা কমে যাবে। আপনারা এখন যেটা করতে পারেন যে ই সার্টিফিকেটের জন্য একটা স্মারকলিপি দিতে পারেন, যাতে ই সার্টিফিকেট হয়। মানে এই সার্টিফিকেট জেলায় যেতে, সেখান থেকে তোলা, এটা একটা সময় লেগে যায়, বুঝছেন, একটা থাকে সার্টিফিকেট প্রিন্ট করা, এগুলো সিগনেচার করা, হ্যাঁ স্যার, এইটা আমি একটা সময় হচ্ছে লাগে মাসখানেকের মতো। একটা ইউটিউব চ্যানেলে সম্ভবত দেখেছিলাম যে হচ্ছে ভাইবার রেজাল্ট দেওয়ার পরে 3 মাসের মধ্যে হচ্ছে গণবিজ্ঞপ্তি দেওয়া বাধ্যবাধকতামূলক, এরকম কিছু কি? আমার জানা নেই যে এরকম কোনো আছে কিনা, নিয়ম আছে কিনা। তবে এনটিএসসি এরকম কোনো নিয়ম ফলো করে না, আসলে ডেডলাইনই কোনো ফলো করে না। যেমন ভাইবা নিলে এবার কয় মাস হ্যাঁ হিসাব হিসাব আছে, ভাই কয় মাস বলে ভাইবা নিল। জি এটা স্যার। এটা বাংলাদেশে কোনো চাকরিতে এরকম ভাইবা নাই, বিসিএস তো এত সময় নিয়ে ভাইবা নেয় না। অনেক লেন্দি প্রসেস হচ্ছে। আচ্ছা, এটা আসলে ঠিক আছে স্যার, এনটিএসসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, শরীফ আকুন ভাই একটা প্রশ্ন করছিলেন যে আইসিটি লেকচারার পোস্টটাতে একজন সুপারিশ করছিল, কিন্তু তার বিএসসি নাই, 6 মাসের ডিপ্লোমা ছিল, মাউসি তাকে জয়েন করায়নি, মানে মাউসি তাকে এমপিও দেয় নাই মূলত। হ্যাঁ, এমপিও আর 6 মাসের কোর্সদারিদা পাবে না। ঠিক আছে, যদি তারা এখন কোনো কারণে জয়েন করে বসে পাবে না। অনেক আগে যদি জয়েন থাকে তখন হবে তো পাবে, মানে ওই যে যেগুলো কমিটির মাধ্যমে নিয়োগ। আচ্ছা, এই জন্য প্রতিষ্ঠান প্রধান আইসিটি পোস্টের জন্য রেজিস্ট্রেশন জানি, মানে সে মামলা করছে আর কি, মামলার জন্য। এটা আসলে একটা মানে লেন্দি প্রসেস, কারণ প্রিন্সিপালও তো এরকম। এই যে শারমিনাপুর কথা বলছিলাম, শারমিনাপু মূলত এই ধরনের একটা সমস্যায় মূলত পড়ছেন। ঠিক আছে, মানে এইরকম ছিল, শূন্য পদের এরকম পড়ছে। তো বিষয় হচ্ছে যে এই ধরনের ক্ষেত্রে, এটা ওই মামলা চলার ক্ষেত্রে এই ধরনের আসলে আমাদের কিছু করার নাই। হ্যাঁ, প্রিন্সিপালও এখানে কিছু করতে পারে না, যেহেতু মামলা চলতেছে, মামলা রায় না হওয়া পর্যন্ত। আচ্ছা, আর এক ভাই বলছিল যে ভাইভাতে ফেল বেশি করাবে কিনা। এইটা আসলে ভাইভাতে তো তারা 40 মার্কে পাস, এটা বলে দিছে, 40% মার্ক পাইলে পাস, এটা তারা বলছেন। ফেল বেশি করাবে কিনা এটা আসলে কোনো লজিক্যাল আমি পাচ্ছি না। যদি এরকম হয় যে একবার একটা কথা শুনতেছিলাম, সেটা প্রত্যেকবারে শুনে, কিন্তু এনটিএসসি থেকে অফিসিয়ালি কিছু বলি না যে শূন্য পদ অনুযায়ী পাস করাবে সেটা, কিন্তু এখন পর্যন্ত সেরকম হয় নাই। মানে শূন্যপদের চেয়ে বেশি পাস করেছে, সার্টিফিকেট সবাইকে প্রদান করছে। অন্যান্য অন্যান্য পরীক্ষার এই পরীক্ষার মধ্যে একটু পার্থক্য আছে। অন্যান্য চাকরির পরীক্ষা তো সার্টিফিকেট দেয় না কাউকে, এটা তো যেহেতু সার্টিফিকেট দেয় সেজন্য একটু বেশি পাস করে রাখে আর কি। নর্মালি ফেল ভাইভাতে বেশি করাবে এরকম জানি না, এরকম কোনো চাকরির আমার কাছে নাই। পরীক্ষায় চাকরি দেওয়ার নিশ্চয়তা আছে, কিন্তু এই বিসিএস আর এনটিআরসি তে যেটা তো চাকরি দেওয়ার নিশ্চয়তা নাই, খালি সার্টিফিকেট দিবে, জনপ্রশাসন মন্ত্রণালয় সুপারিশ করবে, কিন্তু অন্যগুলো তো অধিদপ্তর থেকে সরাসরি সুপারিশ হয়। এই জন্য এই দুটি একটু চেঞ্জ আছে আর কি। আচ্ছা স্যার, আমার গ্রুপের সবার লাস্টে আমি একাই মাদ্রাসার নাকি বাকি সবাই কলেজ। এখন স্যারদের কাছে কি ইনফরমেশন থাকে যে কে কোন জায়গার প্রার্থী, কলেজ নাকি মাদ্রাসায়? স্যারদের কাছে যদি লিস্ট থাকে সেখানে থাকতে পারে, যে লিস্টে অ্যাডমিট কার্ডে তো লেখা আছে স্যার, অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা আছে যে কে মাদ্রাসা কে কলেজ। অ্যাডমিট কার্ডে তো লেখা থাকবে, কিন্তু স্যারদের কাছেও লিস্ট থাকতে পারে। তাদের কাছে তো কয়জন ভাইবা দিচ্ছে আজকে, তাদের লিস্ট অবশ্যই আছে। স্যার অ্যাডমিট কার্ড। আচ্ছা, এরপরে আর কেউ প্রশ্ন করতে চাচ্ছেন তাহলে একটু করেন। অ্যাডমিট কার্ডে তো আছেই, কিন্তু তাদের কাছে তো লিস্ট থাকতে পারে পার্সোনালি।
আজকের ক্লাসটা তো ইউটিউব চ্যানেলে পাবো স্যার না স্যার? আজকের যে ক্লাসটা হচ্ছে দেখা যাক। আমরা রেকর্ড এখনই অফ করে দিই, 1.5 ঘন্টা হয়ে গেছে তো, অনেক বড়, এত মানুষের দেখার ধৈর্য থাকে প্রথম না। থেকে স্যার থাকতে পারিনি তো আমি একটু